So welcome everyone in today's class. রোজার মাসের আজকে হচ্ছে 21 রোজা শেষ, 22 রোজা রাত্রি। তো ঈদের আর খুব বেশি দিন বাকি নাই। এর ভিতরেও আপনারা আজকে ক্লাসে জয়েন করেছেন, এটা দেখে খুব ভালো লাগছে। সবাইকে আজকে ক্লাসে স্বাগত। আমরা আজকের ক্লাসে আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করব। এখানে আমাদের প্রাচীন বিভিন্ন সভ্যতা, সেই সভ্যতাগুলো সম্পর্কে আমরা জানবো। আমি আশা করছি আমার স্ক্রিনটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তা আমরা বিভিন্ন সভ্যতাগুলো সম্পর্কে জানবো। তারপরে বৈশ্বিক ভূরাজনীতিতে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র রাষ্ট্র, তাদের কি অবস্থা বা সেখান থেকে কি কি বিষয় আমাদের জানতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তো এই বিষয়গুলো জানার আগে আমাদের আন্তর্জাতিক বিষয়গুলির এই ক্লাসে প্রথমে আপনাদের যে বিষয়টা জানা দরকার, যে আন্তর্জাতিক বিষয়গুলির সিলেবাসটা কিরকম। বিসিএস এ আন্তর্জাতিক বিষয়গুলিতে 20 নম্বর আছে। এই 20 নাম্বারটাকে আমরা 5টা ভাগে ভাগ করি। কি কি আছে দেখেন: বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূরাজনীতি, এখানে 4 4 নাম্বার। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, ক্ষমতা সম্পর্ক, এই ব্যাপারে আছে 4 নাম্বার। সাম্প্রতিক বিষয়াবলী 4 নাম্বার। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি, এখানে 4 নাম্বার। এবং আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহ, এতে 4 নাম্বার। তো এর ভিতরে আপনারা যদি স্মার্ট হন তাহলে আপনারা হচ্ছে প্রত্যেকটা সম্পর্কে হচ্ছে ন্যূনতম একটা প্রিপারেশন নেবেন। ন্যূনতম প্রিপারেশন বলতে কি প্রিপারেশন বলছি, যে প্রিপারেশনটা সবাই নেয়। আপনার প্রিপারেশনটা আপনি যদি অন্যদের চাইতে বেশি না নিতে পারেন, তাহলে আপনার খেয়াল রাখতে হবে আপনি যাতে অন্যরা যেটুকু প্রিপারেশন নেয় ন্যূনতম সেইটুকু প্রিপারেশন আপনি নিয়ে যেতে পারেন। 1 নম্বর কথা। এখন অনেকে যেটা করে, অনেকে করবে কি, সাম্প্রতিক বিষয়াবলীতে দেখা যাবে যে একেবারে ঝাঁঝরা করে ফেলছে, এগুলা পড়তে পড়তে মাথাটা গরম করে ফেলছে, কিন্তু এই যে পরিবেশগত ইস্যু বা কূটনীতি, এই বিষয়টা হয়তো তার অধরা রয়ে গেছে, কিন্তু নিরাপত্তা বা অন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক এই বিষয়টা সে পড়তে পারে নাই। তখন কিন্তু আসলে তার খুব একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে না। আন্তর্জাতিক বিষয়গুলিতে কিন্তু 20-এর ভিতরে আপনি 12-13টা কমন পাওয়াটা অপেক্ষাকৃত সোজা। কিন্তু কি হয়, আপনি যদি মনে করেন, চিন্তা করেন যে 16-17 বা একটা এমসিকিউ আপনার কমন ফেলতে হবে, তখন আপনার অনেক ইফোর্ট দিতে হয়। তো আপনার বিসিএস প্রিলি পাসের জন্য এখানে যদি 50 থেকে 60% নাম্বার এখানে ক্যারি করতে পারেন, তাহলে আপনার জন্য এটা বেশ ভালো একটা প্রিপারেশন হবে। অথবা আপনি যদি অন্য নন টেক গুলা চিন্তা করেন, ওইখানে হয়তো 5টা 10টা করে কোশ্চেন থাকে, সেখানে কিন্তু 10টার ভিতরে 5টা 6টা কোশ্চেন বেশ সহজেই পাওয়া যায়। কিন্তু সেখান থেকে হচ্ছে আপনি অপেক্ষাকৃত 8টা 9টা পেতে গেলে তখন আপনার অনেক বেশি ইফোর্ট দিতে হয়। তো আমরা এই 5টা বিষয় হচ্ছে ধারাবাহিকভাবে দেখব। তা আমরা আজকে হচ্ছে প্রাচীন সভ্যতা বা বৈশ্বিক ইতিহাস নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তার আগে আমাদের প্রশ্ন অ্যানালাইসিস গুলো যদি দেখি, আমরা 35 থেকে 46তম বিসিএস পর্যন্ত যে বিভিন্ন যে জায়গা থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো যদি একটু দেখি। যেমন আমাদের সাম্প্রতিক বিষয়াবলী থেকে দেখা যাচ্ছে যে ওই 41, 46, 42 এগুলাতে অনেকগুলো প্রশ্ন আসছে। তারপরে এশিয়া মহাদেশ নিয়ে হচ্ছে 45, তারপরে হচ্ছে 43, 42, 39, এগুলাতে বেশ গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে। এবং এশিয়া মহাদেশ, যেহেতু আমরা এশিয়া মহাদেশে অবস্থিত, আমাদের আশেপাশে অনেক প্রতিবেশী আছে, তো এখান থেকে কোশ্চেন আসাটাই খুব স্বাভাবিক। ইউরোপ থেকে আসছে, 44তে অনেক কোশ্চেন আসছে। আফ্রিকা থেকে আসে, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না। আমেরিকা থেকে 1টা 2টা কোশ্চেন আসতে পারে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া থেকে 45 বিসিএস এ অনেকগুলো কোশ্চেন আসছে। আর জাতিসংঘ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানাদি, সেগুলা থেকে প্রতি বছরই কোশ্চেন এসে থাকে। এটা বেশ গুরুত্বপূর্ণ। আর আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানাদি, সেখান থেকে তো প্রশ্ন আসবেই, যেহেতু এটা সিলেবাসের সেভাবে উল্লেখ করে দেওয়া আছে। তো এখান থেকে আমাদের হচ্ছে দেখলাম যে আমাদের এশিয়া মহাদেশের যে বিষয়গুলো আছে, তো এর ভিতরে কথা আছে যে আপনার হয়তো পয়েন্ট দেখে আপনার অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু এই যেমন জাতিসংঘের ভিতরে অনেকগুলো অঙ্গ সংস্থান আছে। তারপরে হচ্ছে ইউএনডিপি আছে, ইউনিডো আছে, তারপর জাতিসংঘের বিচার আদালত আছে, এরকম বিভিন্ন অঙ্গ সংগঠন আছে। তবে জাতিসংঘের হচ্ছে নিজের হচ্ছে 6টা প্রতিষ্ঠান আছে। তো এরকম বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে কোশ্চেন আসতে পারে। তো এর বিষয়গুলো নিয়ে আমরা দেখব। তারপরে দেখেন, এরপরে আছে আঞ্চলিক ও রাজনৈতিক জোট, এগুলা নিয়ে 45 46 প্রশ্ন আসে না, কিন্তু তার আগে মোটামুটি প্রত্যেকবার কোশ্চেন আসে।
মানবাধিকার সংস্থা বা আন্তর্জাতিক সেবা সংস্থা এদের নিয়ে কোশ্চেন আসে। নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা, সেখান থেকে প্রশ্ন এসে থাকে নিয়মিতভাবেই। আর পরিবেশগত ইস্যু, যেহেতু জলবায়ু এখন খুব গুরুত্বপূর্ণ, জলবায়ু সংক্রান্ত বিশেষ করে কনফারেন্স অফ পার্টিস বা ইউএনএফসিসি, আইপিসিসি, ওয়ার্ল্ড, ডাব্লিউএমও, এই বিষয়গুলো নিয়ে অনেক কোশ্চেন এসে থাকে। তো এই বিষয়গুলো যাতে, এছাড়া বিবিধের ভিতরে মাঝে মধ্যে স্পোর্টস রিলেটেড কোশ্চেন আসতে পারে। যেমন এই বছর ইউএস ওপেন কে জিতলো, কিংবা এবার ফিফা 2022 বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দল ছিল, কিংবা আয়োজক কোন দল ছিল, কিংবা কোপা আমেরিকায় কে জিতেছে, এরকম বিভিন্ন প্রশ্ন টশ্ন আসতে পারে, বা চ্যাম্পিয়ন্স লিগে এবছর কে জিতেছে। তো এই বিষয়গুলো আপনারা একটু জানতে হবে। তা আমরা কথা আর বেশি না বাড়িয়ে চলেন আমরা আমাদের সভ্যতাগুলো সম্পর্কে জানতে চাই। তো সভ্যতা সম্পর্কে যদি আমরা বলতে চাই, পৃথিবীতে সভ্যতার আদি নিদর্শন পাওয়া যায় হচ্ছে আজকের থেকে প্রায় 5,000 বছর আগে। বলা হয়ে থাকে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। তবে এটা হচ্ছে আমরা হিসাবটা করি যে এটা আজ থেকে 5,000 বছর পূর্বের আলামত আমরা পেয়েছি। বাট নট নেসেসারি যে আজ থেকে 5,000, মানে সরি 5,000 না, খ্রিস্টপূর্ব 5,000 বছর আগে, মানে আজকে থেকে প্রায় 7,000 বছর আগে। কিন্তু তারও আগে যে এখানে কিছু ছিল না, এটা আসলে আমরা জানি না, বা এখন আমরা বলতে পারি না। এবং এই যে সভ্যতার যে বিষয়টা, এটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। যেমন আপনারা দেখবেন যে এই খুব রিসেন্টলি দক্ষিণ আমেরিকার একটা গুহায় একটা ওয়াল পেন্টিং আবিষ্কার করা হলো, এবং বলা হলো এই ওয়াল পেন্টিংটা হচ্ছে প্রায় 8,000 বছর পুরাতন। আবার বলা হয়ে থাকে আমাদের সাবকন্টিনেন্টটা ভারতেও নাকি এরকম গুহায় হচ্ছে যে ওয়াল পেন্টিং পাওয়া গেছে, সেটা প্রায় হচ্ছে 12,000 বছর পুরাতন, এরকম অনেকে ধারণা করতেছে। আবার অনেকে এটাও বলে থাকে যে না, এর থেকেও পুরাতন আছে। যেমন কিছুদিন আগে হচ্ছে আমেরিকার একটা একটা লেকে হচ্ছে মানুষের পদচিহ্ন পাওয়া গেছে, এবং ধারণা করা হয় যে এই পদচিহ্নটা হচ্ছে প্রায় 22,000 বছর পুরাতন। এবং এটা নির্দেশ করে যে 22,000 বছর পূর্বে আমেরিকায় সাইবেরিয়া অঞ্চল এবং রাশিয়ার যে সরি আমেরিকা আলাস্কা অঞ্চল এবং রাশিয়ার সাইবেরিয়ান অঞ্চল, এর মাঝখানে যে বেরিং প্রণালী আছে, বেরিং প্রণালীটা তখন হচ্ছে পুরোটাই হচ্ছে বরফে আবৃত ছিল। এবং তখন সেখান থেকে লোকজন কিন্তু হেঁটে হেঁটে এশিয়ার থেকে আমেরিকায় যাওয়াটা সম্ভব ছিল। তো হইতে পারে যে সেই সময় সর্বপ্রথম আমেরিকা মহাদেশে হচ্ছে মাইগ্রেশনটা ঘটে। তো এরকম অনেক অ্যাজাম্পশন করা হয়। তো প্রাচীন সভ্যতা সম্পর্কে দেখেন, ম্যাগাইভার বলছে কালচার ইজ হোয়াট উই আর অ্যান্ড সিভিলাইজেশন ইজ হোয়াট উই ইউজ অর হ্যাভ। অর্থাৎ সংস্কৃতি হচ্ছে আমরা যা, সেটাই আমাদের সংস্কৃতি। আর আমরা যা ব্যবহার করি বা আমাদের যা আছে, সেটা হচ্ছে আমাদের সভ্যতা। এটা একটা অনেক জনপ্রিয় একটা ডেফিনেশন। তো বিশ্বের প্রাচীনতম সভ্যতা বলা হয় মেসোপটেমিয়া সভ্যতা, এটা বর্তমান ইরাকে অবস্থিত। মেসোপটেমিয়া সভ্যতার বিকাশ ঘটে হচ্ছে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। বর্তমানে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীকে বলা হচ্ছে দজলা এবং ফোরাত নদী। তো মেসোপটেমিয়া সভ্যতা আসলে কি করছিল, এই একই জায়গায় হচ্ছে চারটা সভ্যতা ছিল, বা একই রিজিয়নে বা ইরাক রিজিয়নে। কি কি? সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় এবং ক্যালদীয়। চারটা সভ্যতা চারটা ভিন্ন রিজিয়নে ছিল, এবং সবই খুব কাছাকাছি ছিল। প্রায় বিভিন্ন সময়ে, এমন না যে তারা হচ্ছে সবাই হচ্ছে খ্রিস্টপূর্ব 5,000 শতাব্দীতে, না, এরকম না। এটা 5,000, কেউ 4,000, 3,000, 2,000, এরকম বিভিন্ন সময় ছিল চারটে সভ্যতা একই রিজনে। ওকে। তো সর্বপ্রথম যেটা ছিল সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। তো সুমেরীয় সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া অঞ্চলে হচ্ছে যে সভ্যতাগুলো পাওয়া যায়, তার ভিতরে হচ্ছে সবার আগে পাওয়া যায় হচ্ছে সুমেরীয় সভ্যতা। তো সুমেরীয়রা দেখেন কিউনিফর্ম নামে একটা নতুন লিপির উদ্ভাবন ঘটায়। এটা হচ্ছে তাদের বেশ গুরুত্বপূর্ণ একটা অবদান ছিল। এবং কিউনিফর্ম, এটাকে বলা হচ্ছে পৃথিবীর সর্বপ্রাচীন লিপি। যেমন বাংলাদেশের, মানে আমাদের যে বাংলা ভাষা, বাংলা ভাষার আদি লিপির নাম কি কেউ বলতে পারবেন? চর্যাপদ। ওটা তো আদি নিদর্শন, লিপির নাম কি? লিপির নাম হচ্ছে ব্রাহ্মী লিপি। আপনারা অনেকে জানেন, এটা হয়তো এখন হঠাৎ করে কোশ্চেনটা করে হচ্ছে, কোশ্চেনটা ধরতে পারেন নাই।
তো লিপির নাম হচ্ছে ব্রাহ্মী লিপি। তেমনি সুমেরীয় সভ্যতার ক্ষেত্রে হচ্ছে আমরা পাই হচ্ছে কিউনিফর্ম নামক হচ্ছে লিপি। তো যেটা হচ্ছে আসলে সুমেরীয়রা ব্যবহার করত। এবং পৃথিবীতে যে বিখ্যাত মহাকাব্য আছে দেখেন গিলগামেশ, এই গিলগামেশ মহাকাব্যটা হচ্ছে কিউনিফর্ম লিপিতে লেখা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সুমেরীয়দের সভ্যতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে চাকা আবিষ্কার। তো দেখেন যে এই যে সুমেরীয়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আবিষ্কার, এটা হচ্ছে চাকা আবিষ্কার। সরি, চাকা আবিষ্কার এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখেন সুমেরের শাসক উররামু সর্বপ্রথম পৃথিবীর লিখিত আইন প্রণয়ন দ্য কোড অফ উরনামু নামে পরিচিত। যদিও এটার চাইতে আমরা হচ্ছে কোড অফ হাম্বুরামি যেটা আছে সেটা নিয়ে আমরা একটু পরে বেশি কথাবার্তা বলবো। তো এরপরে দেখেন সুমেরীয় সভ্যতা সম্পর্কে আমাদের এটাই জানতে হবে যে কি ইউনিফর্ম লিপি এবং হচ্ছে চাকা আবিষ্কার, এই দুইটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখান থেকে। এরপর দেখেন ব্যাবিলনীয় সভ্যতা। তো ব্যাবিলনীয় সভ্যতার হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে হাম্বুরাবি, যিনি হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতার হচ্ছে স্থপতি ছিলেন। এবং তিনি হচ্ছে কোড অফ হাম্বুরামি হচ্ছে লিখেছিলেন, যেটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম লিখিত আইন হিসেবে বলা হয় যে কোড অফ হাম্বুরামি। এবং এটার একটা মূল কথা ছিল হচ্ছে আই ফর অ্যান আই, হ্যান্ড ফর অ্যান হ্যান্ড, লাইফ ফর লাইফ। মানে হচ্ছে একদম কেউ যদি হত্যা করে তাহলে তার শাস্তি হবে হত্যাকাণ্ড, কেউ যদি চুরি করে তাহলে তার হচ্ছে হাত কেটে দিতে হবে। বেশ কিছু আইন এখানে লিপিবদ্ধ ছিল, যেটাকে বলা হচ্ছে কোড অফ হাম্বুরাবি। এবং পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় হচ্ছে ব্যাবিলনের উত্তরে গাথুন শহরের ধ্বংসাবশেষে। এটা খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু এই যে কোড অফ হাম্বুরাবি এটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতার বেশ গুরুত্বপূর্ণ অবদান। এরপর দেখা যাচ্ছে কি অ্যাসিরীয় সভ্যতা। অ্যাসিরীয়দের একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে এরা প্রথম বৃত্তকে 360 ডিগ্রি ভাগে ভাগ করে। এই যে বৃত্তকে 360 ডিগ্রি ভাগে ভাগ করে, এটা হচ্ছে এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং এরা হচ্ছে লোহার অস্ত্রে সজ্জিত বাহিনী গঠন করে এবং যুদ্ধরথের ব্যবহার করে। এটা বেশ গুরুত্বপূর্ণ তাদের কিন্তু। বিশেষ করে তাদের যে সভ্যতার ধ্বংসাবশেষ গুলা পাওয়া গেছে এখানে হচ্ছে লোহার অস্ত্র বা হচ্ছে যুদ্ধরথ এই বিষয়ে ধ্বংসাবশেষ গুলা পাওয়া গিয়েছে সভ্যতায়। এদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সর্বপ্রথম তারা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে পৃথিবীটাকে ভাগ করে। তা আমরা দেখলাম এর আগে হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা ছিল, এরপর অ্যাসিরীয় আসলো। ব্যাবিলনীয় সভ্যতা কি ছিল, একটা ম্যাপ দেখলাম। এই ম্যাপটাকে হচ্ছে অ্যাসিরীয়রা এসে কি করলো, যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করেছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কোন সভ্যতায় প্রথম ভাগ করা হয়, এটা করা হয়েছে অ্যাসিরীয় সভ্যতায়। চার এবং মেসোপটেমীয় সভ্যতার সবচেয়ে পরের যে সভ্যতাটা বা সবচেয়ে আধুনিক সভ্যতা আমরা বলতে পারি উল্টা দিক থেকে দেখলে, তাহলে সেটা হচ্ছে ক্যালদীয় সভ্যতা। তো ক্যালদীয় সভ্যতা, এই ক্যালদীয় কথাটাই আসছে মানে একটা ক্যালেন্ডার ক্যালেন্ডার একটা ভাব আছে দেখেন। এবং এই ক্যালদীয়দের একটাই হচ্ছে যে তারা প্রথম সপ্তাহকে হচ্ছে 7 দিনে ভাগ করেছিল। এবং আপনারা এই যে ব্যাবিলনের শূন্য উদ্যানের নাম শুনেছেন, যেটা হচ্ছে প্রাচীন পৃথিবীর সপ্তাহ আশ্চর্যের ভিতরে অন্যতম ছিল, পৃথিবীর 7টা আশ্চর্যের ভিতরে অন্যতম। তো এই ব্যাবিলনের শূন্য উদ্যান এটা নির্মাণ করেছিলেন হচ্ছে সম্রাট নেবুচাঁদনেজার। তিনি এই, এটা আসলে কি ছিল, এটা ছিল মূলত হচ্ছে একটা 3 স্তর বিশিষ্ট একটা বাগান। এটা কে হচ্ছে বলা হচ্ছে শূন্য উদ্যান, কারণ তৎকালীন সময় হচ্ছে এইরকম একটা স্ট্রাকচার যে কেউ করতে পারে এই বিষয়টা কারো কল্পনা ছিল না। এবং ক্যানাডা সপ্তাহে 7 দিন বিভক্ত করলেন, শুধুমাত্র সপ্তাহে 7 দিনই যে বিভক্ত করলেন বিষয়টা কিন্তু তা না। এর সাথে তারা মানে প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় ভাগ করে। এটা এখানে দেওয়া নেই, কিন্তু এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় তারা ভাগ করে। এবং তারা হচ্ছে মানে 12টা হচ্ছে নক্ষত্র পুঞ্জের সন্ধান পায়, যেটা থেকে পরবর্তীতে তারা হচ্ছে যে 12টা মাস আমরা যে হিসাব করি, সেই 12টা মাসের দিকে হচ্ছে আমরা পরবর্তীতে হচ্ছে আহ হিসাবটা নিয়ে আসি। কিন্তু এই যে সপ্তাহকে হচ্ছে 7 দিনে ভাগ করা, দিনকে হচ্ছে 12টা ঘন্টায়, আবার হচ্ছে 12টা নক্ষত্র পুঞ্জের সন্ধান পাওয়া, এই সবকিছু হচ্ছে ক্যালেডীয় সভ্যতা। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখানে কোশ্চেন আসছিল, দেখেন যে মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠছিল। আপনাদেরকে যে পড়াইলো আপনারা একটা অ্যান্সার দেন তো, যে এটার অ্যান্সার কি হবে, মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠছিল।
টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। থ্যাংক ইউ, উত্তর সঠিক। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। আচ্ছা, এর পরেরটা বলেন যে মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? ইরাক। ইরাক। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা মেসোপটেমিয়ার এই চারটা সম্পর্কে জানলাম। এরপরে আসেন আমাদের প্রাচীন মিশরীয় সভ্যতা। তো প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে খ্রিস্টপূর্ব প্রায়, মানে আজকের থেকে প্রায় 5,000 বছর আগে। বা সরি, দুঃখিত, খ্রিস্টপূর্ব 5,000 বছর আগে। কিন্তু এখানে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রাজারা ছিলেন। তো 3200 খ্রিস্টপূর্বাব্দে মেনেস নামক এক রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি নগর রাষ্ট্র গড়ে তোলেন, এবং দক্ষিণ মিশরের মেমফিস হয় এর রাজধানী। এভাবে হচ্ছে মিশরের রাজবংশের সূচনা হয়। তো আমরা মিশরকে জানি কি, মিশরকে জানি হচ্ছে নীল নদের দান হিসাবে। এই কথাটা বলছে হচ্ছে ইতিহাসবিদ হেরোডোটাস, যে মিশর হচ্ছে নীল নদের দান। তো মিশরের সম্পর্কে বলতে গেলে আমার আসলে একটু বেশি কথা বলতে ইচ্ছা করে। তবে খুব বেশি বলবো না, জাস্ট অল্প কিছু কথা বলি। যেমন মিশরকে বললাম যে নীল নদের দান, এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে পিরামিডের আহ, দেশ কোনটা বলেন তো? পিরামিড কোন দেশে পাওয়া যায়? মিশরে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কমন একটা বিষয়, হচ্ছে যে আমরা বলি যে পিরামিড হচ্ছে মিশরে পাওয়া যায়। অ্যাকচুয়ালি পিরামিড কিন্তু পৃথিবীতে অনেক জায়গায় পাওয়া যায়। এটা ইনকা সভ্যতাতেও আছে, এটা এশিয়ার ভিতরে আছে, যেমন হচ্ছে কম্বোডিয়াতেও আছে, এটা মিশরেও আছে। কিন্তু মিশরের গুলার হচ্ছে আকার আকৃতি সবচেয়ে বড়, এবং মিশরের গুলার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আসলে কোথাও দেখা যায় না। এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রাচীন পৃথিবীতে, মানে প্রাচীন পৃথিবীর যত জায়ান্ট স্ট্রাকচার আমরা দেখতে পাই, যেগুলো হচ্ছে আমরা চিন্তা করি যে এত বড় পাথর বা এত বড় স্ট্রাকচার কিভাবে তৈরি করা হলো, এই সব অঞ্চলের সব স্ট্রাকচারের যে পাথরগুলো আছে, পাথরগুলা দেখা যায় যে প্রায় একই এলিমেন্ট। এটা একটা খুব অবাক করা বিষয় যে এই এলিমেন্ট গুলো আসলে কি। তাহলে কি এর কোনো স্পেশাল প্রপার্টি ছিল যে তারা হালকা থেকে পরে পরে তাদেরকে ভারী করা যেত, অথবা তাদেরকে ছোট ছোট আকার থেকে জোড়া লাগানো যেত? এরকম অনেক কিছুই হচ্ছে বিজ্ঞানরা বের করার চেষ্টা করেছেন, কিন্তু অনেক কিছুই এখনো বের করা যায় নাই। তো অনেক রহস্য আছে, এগুলো আস্তে আস্তে উদ্ঘাটন করা হবে। আচ্ছা, তো মিশরের হচ্ছে প্রাচীন যে চিত্রলিপি ছিল সেটার নাম হচ্ছে হাইরোগ্লিফিক। এটার নাম আপনারা অনেকে জানেন, যে মিশরের সব, এটা হচ্ছে একটা চিত্র সম্বলিত একটা, মানে কি বলে, একটা লিখন পদ্ধতি বা চিত্রলিপি বলা যেতে পারে। এটা হচ্ছে লেখার আদি নিদর্শন বলা যায়। তো এই পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভগুলো তো পিরামিড একটা। আচ্ছা, মিশরীয়রা সর্বপ্রথম 12 মাসে 1 বছর 30 দিনে 1 মাসে এই গণনাটি চালু করে, কিংবা যে 365 দিনের যে হিসাবটা, সেটা হচ্ছে তারা হিসাব করেছিল। আর মমি যেটা আছে, যে প্রাচীন ফারাওরা হচ্ছে মমি হিসাবে নিজেদের দেহটাকে সংরক্ষণ করে রাখতেন, এটাও হচ্ছে মিশরীয়দের থেকে হচ্ছে অন্যান্য জায়গায় হচ্ছে পরবর্তীতে ছড়িয়ে পড়ে। মিশরের পরে হচ্ছে আমরা আমাদের ভারতের একটা, বা আমাদের এই সাবকন্টিনেন্ট একটা সভ্যতা, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরাতন সভ্যতা, এটা বলা হয়ে থাকে। কিন্তু আমাদের আহ আমাদের ঢাকার খুব কাছে নরসিংদীর বেলামে অবস্থিত একটা আহ, সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, যেটার নাম হচ্ছে উয়ারি বটেশ্বর। এটা জাস্ট এই কিছুদিন আগে বলতে হচ্ছে আজকে থেকে হয়তো 15-20 বছর আগে এটা নিদর্শন পাওয়া গেছে। এবং ধারণা করা হয় এই উয়ারি বটেশ্বর অঞ্চলে আজকের থেকে প্রায় হচ্ছে 2500 বছর আগে, মানে হচ্ছে খ্রিস্টপূর্ব 500 অব্দের দিকে হচ্ছে এখানে বাণিজ্য হতো। এবং সিন্ধু সভ্যতা কিন্তু এর থেকে খুব একটা পুরাতন এরকম বলা যায় না। তো এটা কাইন্ড অফ কাছাকাছি, এবং বলা হয় যে এই ওয়ারি বটেশ্বর এলাকায় ওই সময় হচ্ছে নৌকায় করে এসে হচ্ছে এখানে ব্যবসা বাণিজ্য করা হতো। কারণটা কি? কারণ এখানে অনেক প্রাচীন মুদ্রা পাওয়া গেছে, যেটা আসলে ওই নরসিংদী বা ঢাকা অঞ্চলের চাইতেও অনেক দূর দূরান্ত থেকে নৌকা আসার একটা সাক্ষ্য বহন করে। তো যাই হোক, সিন্ধু সভ্যতা
ইতিহাস মানে স্টাবলিশড ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরাতন সভ্যতা, এবং এটা সিন্ধু নদীর অববাহিকায় গড়ে উঠেছিল বলে এটা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। তো এটা একটা নগর সভ্যতা। সিন্ধু সভ্যতার শ্রেষ্ঠ দুটি শহর ছিল হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারো। তার মহেঞ্জোদারো এটা হচ্ছে বর্তমানে পাকিস্তানে পাঞ্জাবে পড়েছে। তো সিন্ধু সভ্যতা হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা। ব্রোঞ্জ যুগ হচ্ছে খ্রিস্টপূর্ব 3500 অব্দ থেকে শুরু হয়ে সম্ভবত 1500 অব্দ পর্যন্ত, 1500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ব্রোঞ্জ সভ্যতা ছিল। এই সভ্যতা কারা গড়ে তুলেছে এই সম্পর্কে আমরা জানতে পারি না, তবে ধারণা করা হয় যে দ্রাবিড় জাতি এই সভ্যতা গড়ে তুলেছিল। সিন্ধু সভ্যতা নিয়ে আরেকটু বলতে হয়, সিন্ধু সভ্যতাটা আবিষ্কৃত হয় কিন্তু হচ্ছে 1922 সালে, মানে খুব বেশি দিন আগে হয় না, আজকের থেকে হয়তো অ্যারাউন্ড 100 বছর আগে হয়েছে। এবং এটা আবিষ্কার করেছিলেন হচ্ছে একজন বাঙালি, তার নাম হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন হচ্ছে ব্রিটিশ আমলে একজন সার্ভেয়ার, মানে ভূমি অফিসের একজন কর্মচারী। তিনি এটা আবিষ্কার করলেন। কিন্তু যেহেতু তিনি একজন একটা কর্মচারী, এখন একটা কর্মচারীর ক্ষেত্রে এত বড় একটা আবিষ্কারের ক্রেডিট দেওয়া যায় না। তো ইংরেজরা কি করলো, ইংরেজ তার হচ্ছে বস ছিল হচ্ছে মিস্টার জন মার্শাল। তো সেই ভদ্রলোক কি করলেন, এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নামটা হচ্ছে বাদ দিয়ে সে হচ্ছে তার নিজের নামটা ঢুকাই দিলেন। পরবর্তীতে এই সাবকন্টিনেন্টে মানে সবাই হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কেউ রিকগনাইজ করলো, কিন্তু করলো কিভাবে, যে বললো এরকম ভাবে 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং জন মার্শাল মিলে হচ্ছে সিন্ধু সভ্যতাটা আবিষ্কার করেন। বিষয়টা আসলে হচ্ছে এরকম ভাবে। আচ্ছা, এরপরে দেখেন সিন্ধু সভ্যতার পরে হচ্ছে ফিনিশীয় সভ্যতা। ফিনিশীয়রা ছিল হচ্ছে আহ ভূমধ্য সাগরের মাঝামাঝি এক সরু ভূমিতে হচ্ছে ফিনিশীয় রাষ্ট্র গড়ে ওঠে। কৃষিকাজ করার মতো এখানে উর্বর জমি ছিল না। এই কারণে তাদের আয়ের একমাত্র উৎস ছিল হচ্ছে বাণিজ্য। তো সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান হচ্ছে বর্ণমালা। তারা 22টা বর্ণমালা উদ্ভাবন করে। তো আধুনিক বর্ণমালার সূচনা হয়েছে এই ফিনিশীয়দের হাত থেকে। আর ধ্রুবতারা দেখে হচ্ছে তারা কি করতো, তারা দিক নির্ণয় করতো। তো এটা দেখে তারা বুঝতো যে কোন দিক আসলে কিরকম, কারণ ধ্রুবতারাটা সবসময় একটা কনস্ট্যান্ট দিকেই থাকে। এই কারণে ধ্রুবতারা অনেকের কাছে হচ্ছে ফিনিশীয় তারাই নামে পরিচিত। ধ্রুবতারার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে পোলেন স্টার। মানে ধ্রুবতারা সবসময় একটা একটা নির্দিষ্ট দিক বরাবর থাকে। এবং আমরা আগে হচ্ছে আগেকার দিনে লোকজন বিশেষ করে যখন হচ্ছে কম্পাস ছিল না, কিংবা মাঝ নদীতে দেখা যাচ্ছে নাবিকরা হচ্ছে দিক খুঁজে পাচ্ছে না, তখন তারা দেখছিল যে ধ্রুবতারাটা কোন দিকে, ধ্রুবতারাটা যেদিকে সেটা দেখে হচ্ছে তারা বুঝতে পারি এটা হচ্ছে উত্তর দিক। এই কারণে মানে বাংলাটা দেখেন, বাংলাটা ধ্রুব, ধ্রুব মানে কি, ধ্রুব মানে হচ্ছে কনস্ট্যান্ট। তো একটা জাস্ট একটা ফিক্সড ডিরেকশনে সারা বছর এটা উঠে বলে এটাকে বলা হচ্ছে ধ্রুবতারা। তো এরপরে দেখেন পারস্য সভ্যতা। পারস্য সভ্যতা খ্রিস্টপূর্ব 2000 অব্দ থেকে 600 অব্দ, মানে আজকের থেকে হচ্ছে 4000 থেকে 2500 বছর পর্যন্ত আগে হচ্ছে পারস্য সভ্যতা ছিল। তো সভ্যতার ইতিহাসে দুইটি ক্ষেত্রে পারস্যদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা, আর দ্বিতীয়টা হচ্ছে ধর্মের ক্ষেত্রে নতুন ধারণা নিয়ে আসা। তা পার্সের ইতিহাসে সবচেয়ে সফল রাজা ছিলেন হচ্ছে কাইরাস এবং দারিউস। এই নাম দুটো একটু খেয়াল রাখবেন, কাইরাস এবং দারিউস। তো 330 খ্রিস্টাব্দে গ্রিক বীর আলেকজান্ডার অধিকার করে নেন সমগ্র পারস্য সাম্রাজ্যকে। তা আলেকজান্ডার, আমরা যেহেতু বলি যে তিনি একজন দিগ্বিজয়ী ছিলেন, তিনি হচ্ছে এই পারস্য সভ্যতা হচ্ছে পুরাটা হচ্ছে দখল করে নেন। হিব্রু সভ্যতা। তো হিব্রু সভ্যতাটা এটা হচ্ছে অনেকটা হচ্ছে আমাদের হচ্ছে ধর্মীয় দিকটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, যে প্যালেস্টাইনের জেরুজালেম নগরীকে কেন্দ্র করে হিব্রু হিব্রু সভ্যতার বিকাশ ঘটেছিল। হিব্রু কোনো জাতির নাম না, এটা একটা কি সেমেটিক ভাষা। আরবিও কিন্তু একটা সেমেটিক ভাষা। তা এই ভাষার লোকেরাই হচ্ছে হিব্রু নামে পরিচিত। হ্যাঁ। হিব্রুদের আদিবাস ছিল হচ্ছে আরব মরুভূমিতে। বর্তমানে ইসরায়েলের অধিবাসীরা হচ্ছে হিব্রুদের বংশধর। হিব্রুরা তাদের অবদানে পুরাটাই রেখেছে হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে। সর্বপ্রথম একেশ্বরবাদের কথা ব্যাপকভাবে প্রচার করে। হিব্রুদের নবী ছিলেন হজরত মুসা আলাহিসাম, হজরত দাউদ আলাহিসাম, হজরত সুলাইমান আলাহিসাম। তারা হচ্ছে মানুষের প্রচলিত ধর্মীয় চেতনায় নতুন আলোড়ন করে তোলেন। জাস্ট মানে একটু দু একটা কথা একটু বলে রাখি এখানে, যে ইসরায়েল, এই ইসরায়েলের কথাটার একটা মিনিং আছে। ইসরায়েলের কথাটা হচ্ছে হিব্রুতে, এই ইসরায়েলের এই কথাটার অর্থ হচ্ছে হি হু রেসেলস দ্য গড।
এই এই কথাটা আসছে এখান থেকে। সেখান থেকে আসে হচ্ছে ইসরায়েল। এবং ইসরায়েলে হচ্ছে জাতিগোষ্ঠী ছিলেন, সে মানে কোরআন অনুযায়ী হচ্ছে বনি ইসরায়েল নামে একটা জাতি ছিলেন, যারা হচ্ছে মিশরের ফারাওয়ের হাত থেকে হচ্ছে মুসা আলাহিসাল্লাম ইসলাম তাদেরকে মুক্ত করে নিয়ে আসছিলেন। তো তারা কিন্তু একসময় হচ্ছে অভিশপ্ত ছিলেন। অভিশপ্ত কেন ছিলেন? কারণ আল্লাহ পাক তাদেরকে হচ্ছে অনেক প্রকারে সাহায্য করেছে, কিন্তু তারা নিজেরা যতই সাহায্য করা হোক তারা হচ্ছে উপরওয়ালার প্রতি হচ্ছে আনুগত্য প্রকাশ করছিল না। যেমন আল্লাহ পাক হচ্ছে তাদেরকে যখন হচ্ছে এই সমুদ্রের তীরে নিয়ে যাওয়া হলো, তখন তারা দেখলেন একটা সামনে একটা বিস্তীর্ণ সমুদ্র, পিছনে হচ্ছে আর্মি। তখন তারা মুসা আলাহিসাল্লামকে বলছিল যে, হে মুসা, আমরা তো এখানে তাও জীবিত ছিলাম, এখন তো আর্মি আমাদেরকে মেরে ফেলবে, তুমি আমাদেরকে কি বিপদে ফেলবে। এরপরে যখন সমুদ্রের পানি সরে গেল, তারা হচ্ছে সমুদ্র পার হলো। এরপরে একটা নতুন জায়গায় যে তাদের কাছে কোনো খাবার দাবার নাই। তো তারা তখন আবার বলছে যে, হে মুসা, আমরা তো এখানে তাও এক বেলা হলেও খেতে পারতাম, এখানে তো আমরা কোনো কিছু খেতে পাই না, তুমি কি আমাদেরকে না খেয়ে রাখার জন্য এখানে আনছো? তখন মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ ভেস্ট থেকে মান্নার এবং সালওয়া নামে হচ্ছে দুইটা খাবার পাঠালো। তারা খায় দায়। এরপরে এরকম চলতেছে, অনেকদিন পরে হচ্ছে তারা জেরুজালেমের কাছে যখন আসলো, তখন তারা আসলে হচ্ছে এই সবকিছু ভুলে গেছে, তারা অকৃতজ্ঞ হয়ে গেছে। তারা হচ্ছে আমোদ প্রমোদ ফুর্তিতে ব্যস্ত। তারা তাদের আর এই জেরুজালেমে তাদের যে আদি ভূমি বা তাদের পবিত্র ভূমি, এই বিষয়ে তাদের আর কোনো চিন্তা ভাবনা নাই। তখন আল্লাহ পাক বলল যে, জেরুজালেমের বর্তমান শাসকের বিরুদ্ধে হচ্ছে তুমি আহ, এই জাতিকে হচ্ছে যুদ্ধ করতে বলো। তো মুসা আলাহিসাল্লাম ইসলাম জাতির কাছে গেলেন যে, আপনারা হচ্ছে এখন আমাদের যুদ্ধ করতে হবে। তখন সে অকৃতজ্ঞ জাতি তারা বলে যে, হে মুসা, তুমি তোমার প্রতিপালককে কেন বলছো না আমাদের হয়ে যুদ্ধ করতে? তো এই কথার পরে আল্লাহ পাক থেকে যে বাণীটা আসলো সেটা হচ্ছে যে, আমি মানে আর কত কিছু দিলে তারা আমার আনুগত্য প্রকাশ করবে। এবং এরপরে যে অভিশাপটা দেওয়া হয়, সেই অভিশাপে বলা হয় যে তারা 40 বছরের ভিতরে হচ্ছে এই জেরুজালেমে প্রবেশ করতে পারবে না। এবং তারা কিন্তু এটা পারে নাই। মুসা আলাহিসাল্লাম নিজে আহ, জীবদ্দশায় হচ্ছে জেরুজালেমে বনি ইসরায়েলকে নিয়ে হচ্ছে যেতে পারেন নাই। পরবর্তী ইউসা আলাহিসাল্লাম তিনি আহ বনি বনি ইসরায়েলদেরকে হচ্ছে জেরুজালেমে নিয়ে যান। যাই হোক, আমরা একটু সময় এখানে ব্যয় করলাম। এরপরে দেখেন মায়া সভ্যতা। মায়া সভ্যতা ছিল হচ্ছে আহ উত্তর আমেরিকার একটা সভ্যতা। এটা হচ্ছে উত্তর আমেরিকা এবং মধ্য আমেরিকা, অর্থাৎ মেক্সিকো এবং হচ্ছে মধ্য আমেরিকার আদিবাসী মায়া বসতি হচ্ছে মায়া সভ্যতা। এই সভ্যতার ব্যাপ্তিকাল হচ্ছে খ্রিস্টপূর্ব 2000 থেকে 1524 খ্রিস্টাব্দ। এই 1524 কিন্তু মানে কি আজকের থেকে 500 বছর আগের কথা। এই সময়টা কি হয়েছিল দেখেন, 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার ওয়েস্টার্ন মানে আমেরিকার কিছু দ্বীপপুঞ্জে যায়, যেটা হচ্ছে ক্যারিবীয় সাগরের যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, বা আমরা এখন যেটাকে ওয়েস্ট ইন্ডিজ বলি, এই দ্বীপপুঞ্জ গুলাতে। পরবর্তীতে হচ্ছে আহ আমেরিকো ভেসপুচি তিনি 1498 সালের দিকে হচ্ছে আমেরিকার মেইনল্যান্ডে গিয়ে পৌঁছান। তো এরপরে হচ্ছে স্প্যানিশ এবং পর্তুগিজরা এসে হচ্ছে এখানে কলোনি স্থাপন করে। তো ওই সময়ও মায়া সভ্যতাটা আমেরিকায় ছিল। তো তারা এসে কি করে, তারা এসে এই সভ্যতাটাকে পুরাটা ধ্বংস করে ফেলে। কিভাবে ধ্বংস করে? প্রথমত তারা হচ্ছে ওই সভ্যতার রাজার বিরুদ্ধে হচ্ছে যুদ্ধ করে, ওইখানে গণহত্যা চালায়, এবং ওইখানে হচ্ছে ব্যাপক লোকজনকে হচ্ছে ধরে নিয়ে যায়। আর দ্বিতীয়টা হচ্ছে ওইখানে তারা হচ্ছে যে ওই ওই অঞ্চলের লোকগুলা তারা যেহেতু ইউরোপ বা অন্যান্য অঞ্চল থেকে হচ্ছে পুরাটাই আইসোলেটেড ছিল, এই অঞ্চলের মানুষের কিন্তু ইমিউনিটি আলাদা ছিল। ইউরোপের অনেক রোগ হয়, রোগ বালাই, যেমন হচ্ছে প্লেগ হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, তাদের কলেরা হচ্ছে, এই ধরনের রোগগুলার সাথে হচ্ছে ওই আমেরিকার এই লোকগুলা হচ্ছে পরিচিত ছিল না। ফলে যখন দেখা গেল যে এই অঞ্চলটাতে হচ্ছে এই কোন একটা রোগ, ইউরোপের যে নাবিক আছে এদের বা যোদ্ধারা আছে এদের বাহিত যে রোগগুলা আছে, এই রোগগুলা যখন হচ্ছে এই সভ্যতায় চলে আসলো, দেখা যাচ্ছে এই সভ্যতাটা একেবারে রাতারাতি 1 বছরের ভিতরে হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে। আগে যেখানে লোকজন ছিল হয়তো হচ্ছে 1 লাখ, সেখানে হচ্ছে মাত্র 4-5 হাজার লোক বাকি বেঁচে আছে, বাকিরা সবাই হচ্ছে মারা গেছে। এরকম একটা পরিস্থিতি হয়ে গেল। এভাবে আস্তে আস্তে সভ্যতাটা ধ্বংসপ্রাপ্ত হলো। তো মায়ার চিচেন ইটজা উকসামাল শহরগুলো পৃথিবীর 7ম আশ্চর্যের অন্তর্গত। এবং আপনারা যদি চেচেন ইটজা এই
লেখাটা লিখে হচ্ছে ইউটিউবে সার্চ দেন, তাহলে আপনি দেখবেন যে কি সুন্দর সুন্দর বিল্ডিং ছিল ওই সময়। আচ্ছা, মায়া সভ্যতাটা কোথায় গড়ে উঠছিল? তাহলে এটা গড়ে উঠছিল মেক্সিকোতে। পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কি? এখান থেকে বলেন তো, 2 নম্বরটার অ্যান্সার কি? পিরামিড। 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 হ্যাঁ, আর 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 যেগুলো আছে, এই যেমন কুতুব মিনার হচ্ছে 1200 সালের দিকের ঘটনা। তাজমহল হচ্ছে 17 শতকের ঘটনা। আর আইফেল টাওয়ার হচ্ছে 19 শতকের ঘটনা। তো কাজে এগুলা হওয়ার হচ্ছে কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, প্রাচীন চৈনিক সভ্যতা দেখেন, 3টি অঞ্চলের প্রাচীন চৈনিক সভ্যতা, বা চৈনিক মানে চীন, এটা বুঝতে পারতেছেন। চীন সভ্যতা গড়ে উঠছে, একটা হচ্ছে হোয়াংহো নদীর তীরে, যেটাকে হোয়াংহো নদীকে বলা হচ্ছে চীনের দুঃখ, হোয়াংহো নদী। আচ্ছা, কুমিল্লার দুঃখ বলে কোন নদীকে বলা হয়, বলতে পারবেন? কুমিল্লা এলাকায় গোমতী। গোমতী গোমতী। নদী। গোমতী, ভেরি গুড, হ্যাঁ। কুমিল্লার দুঃখ হচ্ছে গোমতী নদী। তো চীনের সভ্যতা 3টে জায়গায়, প্রথমটা হোয়াংহো, দ্বিতীয়টা হচ্ছে ইয়াং সিকিয়াং নদীর তীরে, আর তৃতীয়টা দক্ষিণ চীনে করেছিল। তো ইয়াং সিকিয়াং নদী যেটা, এটা কিন্তু এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াং সিকিয়াং বা ইয়াং জেকিয়াং যেটা বলি। আচ্ছা, চীনের প্রাচীনতম দার্শনিক ছিল হচ্ছে লাও তসে, তার নাম ছিল হচ্ছে তাওবাদ। আর সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিল হচ্ছে কনফুসিয়াস। কনফুসিয়াসের যে দর্শন, সেটাকে কিন্তু বলা হচ্ছে কনফুসিয়াসিজম। এটা নিয়ে হচ্ছে এখনো অনেক, আপনারা দেখবেন যে কনফুসিয়াসিজম নিয়ে হচ্ছে অনেক কথাবার্তা বলা হয়। আর সুনজু ছিলেন হচ্ছে একজন সমন্বয়ক। তার একটা বিখ্যাত বই আছে দ্য আর্ট অফ ওয়ার, সুনজুর লিখিত। এই বইটা আপনারা হয়তো কেউ পড়ে থাকলেও পড়ে থাকতে পারেন, এটা অনেক ফেমাস একটা বই। এই হচ্ছে চৈনিক সভ্যতা সম্পর্কে জানতে হবে। এরপরে দেখেন, চীনের মহাপ্রাচীর। এই চীনের মহাপ্রাচীর, এটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 5,500 মাইল, বা 8,850 কিলোমিটার। তো এটা বিভিন্ন সময়ে নির্মিত হয়েছে। এটা এমন না যে হচ্ছে এই এক এক শাসনামলে পুরাটা নির্মিত হয়েছে। এটা খ্রিস্টপূর্ব প্রায় হচ্ছে 2500, বা মানে আজকে থেকে প্রায় 2,500 বছর আগে থেকে শুরু করে একেবারে 17 শতক পর্যন্ত, প্রায় হচ্ছে 2,000 বছরের, এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নির্মিত হয়েছে। এবং এটার নাম হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না। তো এটা এই যে মিং রাজবংশের আমলে হচ্ছে, যেমন 1368 থেকে 1644 খ্রিস্টাব্দ পর্যন্ত নির্মিত প্রাচীরের এত অংশকে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই মহাপ্রাচীর সম্পর্কে বিভিন্ন সময় কিন্তু অনেক আজগুবি কথা আসে। আমরা ইবনে বতুতার নাম আপনারা শুনেছেন, যিনি হচ্ছে বাংলায় এসেছিল শায়েস্তা খাঁর আমলে। ইবনে বতুতা, হ্যাঁ, জি শুনেছি। জি। এই ইবনে বতুতা, আমরা আসলে তাকে যতটা গ্লোরিফাই করি, এই লোকটা কিন্তু এতটা গ্লোরিফাই করার মতো লোক না। সে চীনের মহাপ্রাচীর দেখেছে, এবং চীনের মহাপ্রাচীর দেখে সে বলেছিল যে আরে এটা হচ্ছে আহ দত্তরা এসে বানাই দিয়ে গেছে। মানে সে এটা কিন্তু তার যে একটা বই আছে আল রিহলা, তো এটা একটা ভ্রমণ কাহিনী। এখানে সে হচ্ছে এরকম পৃথিবীর বিভিন্ন জায়গা সম্পর্কে বিভিন্ন আজগুবি কথা লিখছে। এবং এটা যে মানে কোন একটা বাস্তবতা বিবর্চিত, এটা বইটা মানে তার একটা, মানে তাদেরকে আমরা আসলে যতটা গ্লোরিফাই করি, তারা যে অতটা গ্লোরিফাইড না, এই বিষয়টা আসলে এখান থেকে বোঝা যায়। তিনি বলছিল যে এটা আসলে মানুষ দ্বারা নির্মাণ করা সম্ভব না, এটা হচ্ছে দত্তরা এসে রাতারাতি চীনে বানায় দিয়ে গেছে। কিন্তু বিষয়টা আসলে সেরকম না। তো চীনে আসলে এই যে চীনের প্রাচীরটা কেন গড়ে তুলছিল? এটা গড়ে তুলছিল হচ্ছে তাতার যে যারা আছে তাদের আক্রমণ থেকে রক্ষার জন্য। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, চীন অনেক বড় একটা দেশ, কিন্তু চীনের ইতিহাস কিন্তু খুব গর্বের ইতিহাস না। এটা কেন? চীন জাপানের কাছে অনেকবার পরাজিত হয়েছে, তারা ব্রিটিশদের কাছে পরাজিত হয়েছে, তারা পর্তুগিজদের কাছে পরাজিত হয়েছে, রাশিয়ানদের কাছে পরাজিত হয়েছে। এবং তারা কিন্তু এই যে 1949 সালে যে চীনের যে সমাজতান্ত্রিক বিপ্লব হয়, তার আগ পর্যন্ত এই দেশে অনেক মানুষ, কিন্তু অধিকাংশ মানুষই হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাস করে। তাদের হচ্ছে মোরালিটিটা খুবই ডাউন। তাদের দেশের আকার অনেক বড়, কিন্তু দেখা যাচ্ছে তারা এরপরেও অপেক্ষাকৃত অনেক ছোট দেশের কাছে হচ্ছে যুদ্ধে পরাজিত হচ্ছে, অনেক ছোট একটা আর্মির কাছে পরাজিত হচ্ছে, এরকম ঘটনা ঘটতো। এই কারণে তারা হচ্ছে কি করতো, তারা ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে বেশি মনোযোগ দিয়েছিল রেদার দেন অন্য দেশকে আক্রমণ করা। আচ্ছা, এরপরে দেখেন গ্রিক সভ্যতা। প্রাচীন গ্রিসে হচ্ছে গ্রিক সভ্যতা গড়ে ওঠে। গ্রিক সভ্যতাটা আসলে হচ্ছে 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে হেলেনিক সভ্যতা, আর একটা হচ্ছে
হেলেনিস্টিক সভ্যতা। তো হেলেনিক সভ্যতাটা হচ্ছে যে এথেন্সে যেই সভ্যতাটা গড়ে ওঠে সেটা হচ্ছে হেলেনিক সভ্যতা। আর গ্রিক বীর আলেকজান্ডার তিনি এই হেলেনিস্টিক সভ্যতাটা গড়ে তোলা হচ্ছে আলেকজান্ড্রিয়াতে। আলেকজান্ড্রিয়াটা কোথায়? আলেকজান্ড্রিয়া হচ্ছে প্রাচীন মিশরে অবস্থিত। এই আলেকজান্ড্রিয়া থেকে যে সভ্যতাটা করা হয় সেটা হচ্ছে হেলেনিস্টিক সভ্যতা। তো এই দেশে প্রাচীনকালে হচ্ছে অনেক ছোট ছোট নগর ছিল। এই নগরগুলাকে হচ্ছে নগর রাষ্ট্র বা ছোট ছোট অঞ্চল ছিল, এগুলোকে হচ্ছে নগর রাষ্ট্র বলা হতো। এদের মধ্যে নেতৃস্থানীয় ছিল হচ্ছে স্পার্টা ও এথেন্স। তো এই এই এথেন্স ছিল হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। তো এথেন্স পরিচালনায় তখন হচ্ছে সংসদ ছিল। তো গোত্র প্রধানদের নিয়ে গড়া তোলা হচ্ছে অ্যারিওপোগাস, এবং সাধারণ নাগরিকদের সম্মিলিত বলা হয়েছিল একেলেসিয়া। জাস্ট এগুলো একটু জানা রাখবেন। তো এথেন্সের চূড়ান্ত ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হচ্ছে পেরিক্লিস। তিনি হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য হচ্ছে অনেক ফাইট করেছেন। পেরিক্লিস এথেন্সের ক্ষমতায় আসেন 460 খ্রিস্টপূর্বাব্দে, মানে আজকে থেকে প্রায় 2500 বছর আগে। তো স্পার্টা ছিল হচ্ছে একটা নগর রাষ্ট্র, এবং পরে এদের মধ্যে হচ্ছে একটা যুদ্ধ হয়। এটাকে বলা হচ্ছে পেলোপনেশীয় লিগ, বা একটা এই পেলোপনেশীয় যুদ্ধ হয় এই দুই দেশের মধ্যে, যে পেলোপনেশীয় যুদ্ধ। তো এই 460 থেকে 404 খ্রিস্টাব্দে মোট 3বার যুদ্ধ হয়, এবং এই যুদ্ধে চূড়ান্ত পতন ঘটে হচ্ছে এথেন্সের। 369 খ্রিস্টাব্দে এথেন্স চলে আসে স্পার্টার অধীনে, পরে আবার হচ্ছে এথেন্স স্বাধীনতা লাভ করে। তো এইটুকু আমাদের গ্রিক সভ্যতার সঙ্গে জানতে হবে। দেখেন, গ্রিকে 12টা দেবদেবী ছিল, তার ভিতর প্রধান হচ্ছে জিউস। অ্যাথেনা ছিল হচ্ছে জ্ঞানের দেবী বা জিউসের কন্যা। তো অনেক গুরুত্বপূর্ণ, মানে পুরাণের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রয়ের যুদ্ধ, গ্রিক পুরাণ। বিশেষ করে আমরা হচ্ছে হোমারের ইলিয়াড এবং ওডিসি সম্পর্কে জানি, এবং সেখানে হচ্ছে ট্রয়ের যুদ্ধের কথা বলা আছে, এবং সেখানে হচ্ছে অ্যাকিলিস এর কথা বলা আছে। যে অ্যাকিলিসের হচ্ছে কোনো, তাকে কেউ হারাইতে পারে না, শুধুমাত্র তার একটাই হচ্ছে দুর্বলতা থাকে, সেটা হচ্ছে কি তার পায়ের যে গোড়ালি, সেখানে একটা দুর্বলতা থাকে। এই কারণে পরবর্তীতে তাকে হচ্ছে তার পায়ের গোড়ালিতে যখন হচ্ছে তীর মারা হয় তখন সে মারা যায়। এই কারণে দেখবেন যে আমরা হচ্ছে একটা ফ্রেজ আছে, sorry, একটা প্রোভার্ব আছে, সেটা হচ্ছে বলা হচ্ছে অ্যাকিলিস হিল। অ্যাকিলিস হিল মানে কি? আপনার উইক পয়েন্ট বা দুর্বল জায়গা। এই কথাটা আসছে কিন্তু এই যে ইলিয়াড এবং ওডিসির এই ইসের থেকে। একটা জিনিস বলেন তো, ইলিয়াড এবং ওডিসি এটা কে রচনা করেছেন? জি, হোমার। হোমার, হ্যাঁ। আসলে হোমার তো নিজে ছিলেন হচ্ছে অন্ধ। সে বলেছেন, অন্যরা লিখেছে, এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে, হোমার একলাই যে এত বড় বড় দুইটা বিষয় রচনা করেছে ব্যাপারটা এরকমও না। এটা বলা হয়ে থাকে যে হোমার আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তি ছিলেন না। হইতে পারে যে হোমার অনেকগুলা, মানে ওই যারা হচ্ছে এই লেখাটা লেখে, যেমন আমরা এখন তাদেরকে বলি কি কবি, তেমনি যারা এই মহাকাব্যটা লিখেছেন তাদের সবাইকে হয়তো সম্মান করে হোমার বলা হতো। কারণ প্রাচীনকালে একজনের পক্ষে এত বড় একটা লেখাটা এটা অসম্ভবের কাছাকাছি। তো তাদের প্রথম দিকে একজন বিখ্যাত দার্শনিক ছিল হচ্ছে থেলেস। তিনি একজন বিজ্ঞানীও ছিলেন। গ্রিক বিজ্ঞানীরা প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করে, এটা হচ্ছে আজ থেকে প্রায় 2500 বছর আগে। এবং পৃথিবী যে গোলাকার আকৃতির হতে পারে এটা গ্রিক বিজ্ঞানীরাই প্রথম বলেছিলেন। তার খ্রিস্টপূর্ব 776 সালে হচ্ছে গ্রিসে হচ্ছে অলিম্পিক প্রতিযোগিতার জন্ম হয়। ওই সময় হচ্ছে যারা জিততো তাদেরকে হচ্ছে অলিভ পাতার মুকুট পরানো হতো। এটা এখনো হচ্ছে অলিম্পিকের একটা ঐতিহ্য হয়ে আছে। আচ্ছা, গ্রিক দার্শনিক আছে বিখ্যাত কিছু কিছু, তাদের ভিতরে দেখেন সবচেয়ে খ্যাতিমান হচ্ছে সক্রেটিস। সক্রেটিসে কে হচ্ছে হেমলোক লতার বিষ খাইয়ে হত্যা করা হয়, কারণ তিনি হচ্ছে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সমালোচনা করেছিলেন। তো এর ভিতরেও একটা বিষয় আছে, সক্রেটিস কিন্তু নিজেও আহ কোনো কিছু লিখে যান নাই। সক্রেটিস সম্পর্কে আমরা জানতে পারি হচ্ছে প্লেটো কিংবা অ্যারিস্টটলের মাধ্যমে। তো এবং এখানেও একটা কথা বলা হয় যে সক্রেটিস আসলে নিজে কি সবকিছু লিখেছিলেন, নাকি সে আসলে বাকিদের কথা ধার করেছিলেন, এটা কিন্তু আমরা এই বয়সে এসে আমরা এখন আর জানতে পারি না। তো সক্রেটিস হচ্ছে সব জ্ঞানীদের গুরু বলা হয়, এবং তাকে হচ্ছে দর্শনের জনক বলা হয়। আবার সক্রেটিস হচ্ছে প্রাচীন গ্রিসে সর্বপ্রথম আমাদের ভিতরে যে ডিবেট করা বা একটা প্রশ্ন করার যে বিষয়টা, এই প্রশ্ন করার বিষয়টাও সর্বপ্রথম হচ্ছে সক্রেটিস উত্থাপন করেছেন। এবং তার বিখ্যাত উক্তি কি দেখেন, নো দাই সেলফ, বা নিজেকে জানো, এটা একটা বিখ্যাত উক্তি।
তারপরে হচ্ছে an unexamined life is not worth living, মানে যে জীবনে হচ্ছে আমরা কোনো হচ্ছে ঝুঁকি নেই সেটা কিন্তু আসলে খুব একটা করা হয়, মানে সেই জীবনে আসলে বৃথা। ভার্চু ইজ নলেজ, সদ্গুণী জ্ঞান। এই তিনটা বিষয় তার খুবই বিখ্যাত উক্তি। তারপরে দেখেন সক্রেটিস স্টুডেন্ট ছিল হচ্ছে প্লেটো। প্লেটো হচ্ছে দি রিপাবলিক নামক গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে প্লেটো দার্শনিক রাজা শাসিত আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছেন। প্লেটো হচ্ছে দর্শনের স্কুল একাডেমিয়া প্রতিষ্ঠা করেন, এটাও বেশ গুরুত্বপূর্ণ। এবং সক্রেটিসের শিক্ষার বক্তব্যগুলো নিয়ে ডায়ালগস অফ সক্রেটিস নামক আরেকটি গ্রন্থ রচনা করেন। তাহলে এই যে ডায়ালগস অফ সক্রেটিস, এটা কে রচনা করেন? এটা রচনা করেছে প্লেটো। প্লেটোর আরেকটাই দেখেন, সক্রেটিস বলছে হচ্ছে নলেজ ইজ ভার্চু, সরি, কি, ভার্চু ইজ নলেজ, সদ্গুণী জ্ঞান। আর প্লেটো উল্টাই দিয়ে বলছে নলেজ ইজ ভার্চু, জ্ঞানই পুণ্য। তা ভার্চু ইজ নলেজ এন্ড এডুকেশন ইজ দ্য মেইন থিং টু অ্যাকোয়ার ভার্চু। এটা হচ্ছে প্লেটোর উক্তি। মানে একই কথা হচ্ছে ঘুরায় ফেরায় দুই আহ, গুরু শিষ্য মিলে বলে হচ্ছে দুইটা, মনে করেন রিসার্চ পেপার দুইটা বের করে ফেলছে আর কি, একই কথা ঘুরায় পেঁচায় বলে। তো এরপর হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল হচ্ছে প্লেটোর ছাত্র, এবং তার একটা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে পলিটিক্স। তা পলিটিক্স এই গ্রন্থের কারণে তাকে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তার একটা বিখ্যাত প্রতিষ্ঠান ছিল যেটাকে হচ্ছে বলা হয় লাইসিয়াম। বর্তমানে বাংলাদেশে লাইসিয়াম নামে একটা প্রতিষ্ঠান, মানে কোচিং সেন্টার আছে, ওইটা না আবার। তো অ্যারিস্টটল হচ্ছে আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন। তো তার হচ্ছে ম্যান ইজ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল বাই নেচার। তারপরে হচ্ছে ম্যান উইদাউট সোসাইটি ইজ ইদার বিস্ট অর গড। মানে এটার মূল কথাটা হচ্ছে যে নো ম্যান ক্যান লিভ অ্যালোন উইদাউট এ সোসাইটি। ইফ এনি পার্সন লিভ অ্যালোন উইদাউট এ সোসাইটি, ইদার হি ইজ এ গড। তো এই দুইটা কথা হচ্ছে তার খুবই গুরুত্বপূর্ণ কথা, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। তবে দেখেন গ্রিক সাহিত্য, এই যে আমরা হোমারের কথা বললাম, মহাকবি হোমার হাজার হাজার বছরের পুরাতন কাহিনী নিয়ে রচনা করেন মহাকাব্য ইলিয়াড এবং ওডিসি। তাকে অন্ধ পাখি বলা হয়, সে হচ্ছে অন্ধ ছিলেন। গ্রিসের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার ছিলেন হচ্ছে অ্যাসকাইলাস। তার বিখ্যাত নাটক হচ্ছে প্রমিথিউস বাউন্ড এবং অ্যাগামেনন। অ্যাগামেনন হচ্ছে এই ইলিয়াড ওডিসিরই হচ্ছে একজন রাজা ছিলেন। আর প্রমিথিউস ছিলেন হচ্ছে একজন দেবতা। তাকে হচ্ছে আহ করে রাখা হয়, তাকে ফাঁদে ফেলে হচ্ছে তাকে হচ্ছে বেঁধে রাখা হয়, এখান থেকে প্রমিথিউস বাউন্ড কথাটা আসছে। নাট্যকার সফোক্লিসের একটা বিখ্যাত ট্র্যাজেডি হচ্ছে ইডিপাস, এটা হচ্ছে সফোক্লিস লেখেন। এবং গ্রিক ইতিহাসবেত্তা হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়, তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দা হিস্টোরিস। এটা হচ্ছে তাকে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে, এটা খেয়াল রাখবেন। গ্রিসের অন্যতম খ্যাতিমান ইতিহাসবিদ ছিলেন থুসিডাইসিস। তার লেখা হচ্ছে হিস্ট্রি অফ দ্য পেলোপনেশিয়ান ওয়ার, বা এটা পেলোপনেশিয়ান যুদ্ধ সেটা বললাম, স্পার্টা এবং গ্রিসের মাঝে, সেটা নিয়ে হচ্ছে থুসিডাইসিস, তিনি লেখলেন হিস্ট্রি অফ দ্য পেলোপনেশিয়ান ওয়ার। এবার আপনাদেরকে আহ, একটা কথা বলি, এই কথাটা একটু খেয়াল রাখবেন। আমরা গ্রিক সভ্যতা নিয়ে হচ্ছে ছোটবেলা থেকে কিন্তু শুনছি, এবং এটা আমরা সবসময় শুনে থাকি যে এরকম এটা হচ্ছে ওটা হচ্ছে, এইটা সেটা। এইখানে গ্রিক সভ্যতায় যা কিছু বলা হয়েছে এটাকে হচ্ছে বলা হয়েছে এইগুলা হচ্ছে পৃথিবীর জ্ঞানের আদি নিদর্শন, এটা সেটা। কিন্তু আসলে সব কথা যে সত্যি তা না। যেমন এই যে হেরোডেটাস, তিনি মিশরে পিরামিড নির্মাণ করা হলে হচ্ছে প্রায় হচ্ছে আজকে থেকে 5,000 বছর আগে। এই হেরোডেটাস ছিল হচ্ছে আসলে হচ্ছে আজকে থেকে 2500 বছর আগে। মানে হচ্ছে পিরামিড নির্মাণেরও প্রায়, আচ্ছা ভাই কথা বলতেছেন একটু মিউট করতে হবে। ওই লাইনে অভিজ্ঞ। তো হেরোডেটাস আসলে হচ্ছে আজকের থেকে প্রায়, আচ্ছা রাব্বি আপনি একটু মিউট করবেন প্লিজ। রাব্বি আপনি মিউট করেন। ভাই আসলে লাভটা কি হবে?
আচ্ছা, তো দেখেন যে হেরোডেটাস এই পিরামিড সৃষ্টির প্রায় 2500 বছর পরে এসে বলল যে পিরামিডকে হচ্ছে নির্মাণ করেছিল হচ্ছে দাসরা, মিশরে হচ্ছে দাস যারা আছে তারা নির্মাণ করেছিল, এবং এতে হচ্ছে প্রায় 1 লক্ষ লোক মারা যায় সবচেয়ে বড় পিরামিড নির্মাণ করতে যায়। তো এটার কোনো এভিডেন্স কিন্তু সে দিতে পারে নাই। এবং এখন কিন্তু অনেকে বলে যে আসলে কি এটা আহ, দাসরা নির্মাণ করেছে কিনা এটা নিয়ে জানা যায় না। কারণটা কি, পিরামিড তো খালি মিশরে পাওয়া যায় নাই, পিরামিড পরবর্তীতে হচ্ছে পৃথিবীর অনেক জায়গায় পাওয়া গেছে। এবং বলা হচ্ছে আচ্ছা ঠিক আছে, মিশরে না হয় ফারাওয়ের অধীনে হচ্ছে লাখ 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 দাস ছিল, কিন্তু পৃথিবীর অন্য অন্য এলাকায় তো যে বিশাল দাস বাহিনী ছিল এরকম কোনো ইতিহাস পাওয়া যায় না, তাহলে সেইখানে হচ্ছে পিরামিড কে নির্মাণ করছে। এরকম অনেক কিছুই কিন্তু আছে রহস্যময়। এই গ্রিকরা অনেক সময় অনেক কিছু কি করেছে যে জাস্ট একটা আন্দাজের উপরে একটা কিছু বলে দেই, পরে এটা নিয়ে হচ্ছে ডিবেট করা যাবে, পরে এটা প্রতিষ্ঠিত করা যাবে। কিন্তু দেখা গেছে যে তারা এটা বলে ফেলছে, ওটা সঠিক হোক ভুল হোক ওইটাই হচ্ছে তারা ধরে নিচ্ছে যে ভাই আমাদেরটাই ঠিক। এবং ইউরোপিয়ানরা ইউরোপিয়ানরা বলতে আসলে আমরা যখন বলি যে ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন বলতে আসলে ওয়েস্ট ইউরোপকে বোঝানো হয়। ইউরোপিয়ানরা আসলে এই ইউরোপের যে চিন্তা ভাবনাটা, তারা কিন্তু সব বাকিদের উপরে হচ্ছে এটাকে চাপাই দেওয়ার খুব চেষ্টা করে। এবং এটা নিয়ে একটা খুব সুন্দর একটা থিওরি আছে প্রফেসর এডওয়ার্ড সাইডের। এটার নাম হচ্ছে ওরিয়েন্টালিজম। ওরিয়েন্টালিজম এই কথাটার অর্থই হচ্ছে যে পাশ্চাত্য কিভাবে প্রাচ্যকে দেখে, এই বিষয়টা মানে ওরিয়েন্টাল অঞ্চল বলতে কি বোঝায় আপনাকে বলতে পারবেন? ওরিয়েন্টাল অঞ্চল বলতে কি বোঝায়? আচ্ছা, একজন পার্সোনালি মেসেজ দিছেন। আসলে ওরিয়েন্টাল অঞ্চল বলতে হচ্ছে আমাদের এশিয়ান অঞ্চলটাকে বোঝানো হয়, ঠিক আছে, বা মিডল ইস্ট এশিয়া এই অঞ্চলটাকে। তো এডওয়ার্ড সাইড তার হচ্ছে এই গবেষণাটায় দেখান যে এই পাশ্চাত্য তারা সবসময় চিন্তা করে, যেমন আমরা বলি যে চার্লস রবার্ট ডারউইন তিনি বলছেন যে বিবর্তনের মাধ্যমে হচ্ছে মানব জাতির উদ্ভব হয়েছে। তো ওরিয়েন্টালিজমে এডওয়ার্ড সাইড যেটা বলছেন সেটা হচ্ছে যে পাশ্চাত্যের যারা আছে তারা চিন্তা করে যে বিবর্তনবাদের মাধ্যমে মানুষ উদ্ভব হলেও যারা উন্নত মানুষ হয়েছে তারা হচ্ছে এই পাশ্চাত্যের জনগণ। আর যারা হচ্ছে অন্যান্য অঞ্চলের জনগণ, বিশেষ করে ওরিয়েন্টাল অঞ্চলে, এই ওরিয়েন্টাল অঞ্চলের মানুষজন হচ্ছে আমাদের মতো উন্নত হইতে পারে নাই, কিংবা তাদের মস্তিষ্ক বা তাদের চিন্তা ভাবনা এটা আমাদের মতো উন্নত না। কিন্তু এই কারণে তারা হচ্ছে কি করে, তারা অনেক কিছুতে হচ্ছে আমাদেরকে ক্রেডিট দিতে চায় না। তা না হলে আপনি চিন্তা করে দেখেন, এই যে আমি আজকে আপনাদেরকে গ্রিক সাহিত্য বা গ্রিক নিয়ে পড়াচ্ছি, আজকের থেকে 2500 বছর আগের ঘটনা। আচ্ছা, এই 2500 বছর আগে তো সিন্ধু সভ্যতাও ছিল, এই 2500 বছর আগে ওয়ারি বটেশ্বরও ছিল। আমরা তো সেটা নিয়ে তো গ্রিকরা কোনোদিন পড়াশোনা করে না, কিন্তু আমরা কি করি, আমরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করি। আমাদের ভিতরে এই টেন্ডেন্সিটা আসলে গ্রো করছে হচ্ছে আমরা যখন হচ্ছে কলোনিয়াল পিরিয়ড থেকে, বিশেষ করে ব্রিটিশদের সময় থেকে, সেই সময় থেকে আমাদের ভিতরে একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে যে ওয়েস্টার্ন বা যারা আছে বা ওয়েস্টার্ন যে ফিলোসফি এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক উন্নত, এটা নিয়ে অনেক বেশি আলোচনা করতে হবে। আমরা আমাদের পাঠ্যপুস্তকে গ্রিক সভ্যতা অনেক দ্রুত আসছে, অথচ মাত্র 102 বছর আগে আমাদের সিন্ধু সভ্যতার আবিষ্কার করা হয়েছে। আমাদের হচ্ছে মাত্র 20 বছর আগে হচ্ছে আমরা ওয়ারি বটেশ্বর সম্পর্কে জানতে পেরেছি। বিষয়গুলো কিন্তু আমাদের জন্য দেখেন যে খুবই দুঃখজনক যে আমরা এরকম ভাবে হচ্ছে চিন্তা ভাবনা করি। যাই হোক, একটু অফ ট্র্যাকে একটু কথাবার্তা বললাম জাস্ট আপনাদেরকে বিষয়গুলো একটু জানানোর জন্য। এরপরে দেখেন ইনকা সভ্যতা। ইনকা সভ্যতাটা দক্ষিণ আমেরিকায় প্রাচীন পেরুতে গড়ে উঠেছিল। এই ইনকা সভ্যতার সময়কাল ছিল হচ্ছে 1438 থেকে দেখেন 1533 পর্যন্ত। এই সভ্যতাটাও একই ঘটনা যে আমরা হচ্ছে মায়া সভ্যতার ক্ষেত্রে যেটা হলো, সে একই পরিণতি এদেরও হলো। যে ওই আমেরিকা যখন আবিষ্কার করা হলো, এরপরে হচ্ছে এই অঞ্চলগুলোতে হচ্ছে কলোনিয়াল যারা ছিল তারা হচ্ছে যে আক্রমণ করলো এবং এই সভ্যতাগুলা ধ্বংস হয়ে গেল। দেখেন সর্বপ্রথম পানির সাহায্যে সেচ পদ্ধতির আবিষ্কার করা হচ্ছে ইনকারা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইনকাদের সর্বশ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে মাচু পিচু, এটা কিন্তু পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম। দক্ষিণ আমেরিকার সভ্যতাগুলোর সম্মিলিত নাম হচ্ছে আন্দীয় সভ্যতা, এটা হচ্ছে আন্দিস পর্বতমালার তীরে। এইটা আন্দিস পর্বতমালা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা পর্বতমালা, প্রায় 6400 কিলোমিটার লম্বা। আমাদের হিমালয় হচ্ছে 2500 কিলোমিটার লম্বা।
তাহলে চিন্তা করে দেখেন, তারও প্রায় হচ্ছে 2.5 গুণের বেশি। দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ সভ্যতা হচ্ছে ইনকা সভ্যতা, চিমু সভ্যতা, মুইস্কা সভ্যতা, এই সবগুলো মিলে হচ্ছে আন্দীয় সভ্যতা বলা হয়। আর পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হচ্ছে দক্ষিণ আমেরিকা আন্দিজ পর্বতমালা। আচ্ছা, ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান? এখান থেকে তাহলে বলে ফেলেন তো। দক্ষিণ আমেরিকা। দক্ষিণ। আচ্ছা, ভার্চু ইজ নলেজ, এটা কে বলছে? প্লেটো। প্লেটো, গুড। প্লেটো বলছে না সক্রেটিস বলছে? ও ও সক্রেটিস বলতে, সরি। হ্যাঁ, তো বলছিল নলেজ ইজ ভার্চু। নলেজ ভার্সো, তাহলে সক্রেটিস বলছে, তাই তো? ঠিক আছে, তো এগুলো একটু দেখবেন। এরপরে দেখেন রোমান সভ্যতা। রোমান সভ্যতা হচ্ছে আমাদের ইউরোপের, যদি আমরা বলি যে বলকান অঞ্চলটা, বলকান অঞ্চলটার হচ্ছে সভ্যতাটা, এই বলকান অঞ্চলটা হচ্ছে ইউরোপের দক্ষিণাংশের অঞ্চল, এবং এটা হচ্ছে বলকান পর্বতমালা দিয়ে দেখা যায় ইউরোপের বাকি অঞ্চল থেকে একটু আলাদা। তো রোমান সভ্যতা প্রাচীন ও মধ্যযুগের সভ্যতা ও সংস্কৃতির মাঝে সেতু বন্ধন রচনা করে। বস্তুত রোমান সভ্যতা ও সংস্কৃতির ধারাবাহিক ইতিহাস হচ্ছে মধ্যযুগের ইউরোপের ইতিহাস। খ্রিস্টপূর্ব 753 সালে ইতালির টাইবার নদীর তীরে রোম নগরী স্থাপিত হয়। এই রোম নগরী হচ্ছে টাইবার নদীর তীরে অবস্থিত, এটা কিন্তু আসে। গ্রিক সভ্যতার পতন ঘটলে এই রোমকে কেন্দ্র করে বিশাল রোমান সাম্রাজ্য গড়ে ওঠে। তো রোমান সাম্রাজ্য ইউরোপের ও উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী। আচ্ছা, রোমান সভ্যতা, আমি প্রথম কথাটা যেটা বললাম বলকান, ওটা না, ওইটা হচ্ছে রোমানিয়া সভ্যতা, ওইটা নিয়ে আমাদের সিলেবাসে নাই। এটা হচ্ছে রোমান সভ্যতা, হচ্ছে ইতালি সভ্যতা। তো রোমান সাম্রাজ্য ইউরোপ, উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলব্যাপী বিস্তৃত ছিল। এই বিশাল শাসনের জন্য রোম সম্রাট কনস্টান্টাইন সাম্রাজ্যের পূর্বাঞ্চলে কৃষ্ণ সাগর তীরবর্তী বাইজান্টিয়াম নামক স্থানে দ্বিতীয় রাজধানী স্থাপন করেন, এবং এটার নাম দেওয়া হয়েছে কনস্টান্টিনোপল, যেটার আধুনিক নাম হচ্ছে ইস্তাম্বুল। এবং এই কনস্টান্টিনোপল কত সালে মুসলমানদের অধিকারে আসে, কেউ কি জানেন? 1453 মেবি। ভেরি গুড। কে 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 এটা দখল করছিল বলেন? ফাতেহ মাহমুদ। ইয়েস, ভেরি গুড। অটোমান সম্রাট সুলতান ফাতিমা মাত্র 21 বছর বয়সে এটা দখল করেছিল। আচ্ছা, তারপরে দেখেন শাসনের সুবিধার জন্য 395 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পশ্চিমাঞ্চলীয় রোমান সাম্রাজ্য, একটা হচ্ছে পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য। এবং এরপরে রোমের সবচেয়ে বিখ্যাত সম্রাট ছিলেন হচ্ছে জুলিয়াস সিজার। আজ থেকে প্রায় 2000 বছর আগে তিনি রোমের সম্রাট হন। তার বিখ্যাত উক্তি ছিল হচ্ছে ভিনি ভিদি ভিচি, মানে হচ্ছে এলাম দেখলাম জয় করলাম। এটারই হচ্ছে আহ ইতালিয়ান হচ্ছে ভিনি ভিদি ভিচি। তো এরপরে দেখেন যে রোমে আস্তে আস্তে হচ্ছে আমরা দেখি যে ষড়যন্ত্র হয়, ক্ষমতা নিয়ে হচ্ছে অনেক চলে। যেমন হচ্ছে ব্রুটাস ও ক্যাসিয়াস নামক দুই অভিজাতের হাতে জুলিয়াস সিজার নিহত হন। এবং শেক্সপিয়ারের নাটক আছে জুলিয়াস সিজার, সেইখানে একটা বিখ্যাত ডায়লগ হচ্ছে ইউ টু ব্রুটাস, মানে হচ্ছে ব্রুটাস থাকে হচ্ছে জুলিয়াস সিজারের বন্ধু, এবং জুলিয়াস সিজারকে যখন হত্যা করা হয় সেই চক্রান্তে হচ্ছে ব্রুটাসও থাকে, এবং ব্রুটাস হচ্ছে তার হত্যাকাণ্ডের সময় তার কাছাকাছি থাকে, এবং মানে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, যারা করে তার কাছাকাছি থাকে। তো তখন হচ্ছে জুলিয়াসের এতটাই মর্মাহত হন যে তিনি বলেন যে ব্রুটাস, তুমিও আমার সাথে এরকম কাজ করলা, এরকম। এরপরে হচ্ছে জুলিয়াস সিজারের পরে হচ্ছে তিন নেতা একসাথে ক্ষমতা আসে, অক্টাভিয়াস সিজার, মার্ক অ্যান্টনি এবং লেপিডাস। এই তিনজনের শাসনকে একত্রে বলে ত্রয়ী শাসন। এই ত্রয়ী শাসনে কারা ছিলেন? অক্টাভিয়াস সিজার, মার্ক অ্যান্টনি ও লেপিডাস। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তিনজন। তো অক্টাভিয়াস সিজার, মানে এরা তিনজনের পরে হচ্ছে একসময় হচ্ছে কোন্দল সৃষ্টি হয়। দেখেন, অক্টাভিয়াস সিজার প্রথমে পরাজিত করে লেপিডাসকে, আর অ্যান্টনি মিশরের রাজকন্যা ক্লিওপেট্রাকে বিয়ে করে শক্তি সঞ্চয় করেছিলেন, যাকে হচ্ছে সার্পেন্ট অব দা নাইল নামেও পরিচিত। এগুলো আমরা পরবর্তী আস্তে আস্তে পড়বো। কিন্তু তিনিও পরাজিত হয়েছে অক্টোবিয়াস সিজারের হাতে। এরপরে হচ্ছে অক্টোবিয়াস সিজার একচ্ছত্র আধিপত্য হয়ে হচ্ছে অগাস্টাস সিজার উপাধি লাভ করেন, এবং তার শাসনে আমলে হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম হয়। এবং সেখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে মানে আজকের থেকে বলা হয় যে অগাস্টাস সিজার তিনি হচ্ছে প্রায় 2000 বছর আগে হচ্ছে রোমের শাসক ছিলেন, আমরা এটা বলতে পারি এখান থেকে। আর রোমান সভ্যতায় দেখেন যে দুইজন বিখ্যাত যে কবি ছিলেন হচ্ছে হোরাস ও ভার্জিল। ভার্জিলের হচ্ছে একটা বিখ্যাত মহাকাব্য হচ্ছে ইনিট, এটা হচ্ছে আপনার ইংলিশ লিটারেচার, এটা পড়ে থাকবেন। এছাড়াও হচ্ছে তৎকালীন হচ্ছে নাট্যশালা কলোসিয়াম তৈরি করা হয়েছিল। কলোসিয়াম কতটা বড় ছিল এটা আপনাদের একটু বলি।
আজকের থেকে 2000 বছর আগে যখন কলোসিয়াম তৈরি করা হয়, কলোসিয়ামে হচ্ছে একসাথে প্রায় 50 থেকে 70 হাজার মানুষ বসতে পারতো। এবং সেখানে হচ্ছে আজকের থেকে 2000 বছর আগে তখন তার মাইক সিস্টেম ছিল না, কিন্তু কলোসিয়ামে অ্যাকোস্টিকটা এমন ভাবে ডিজাইন করা হয়েছিল যাতে করে হচ্ছে সবাই হচ্ছে খুব সহজে হচ্ছে এটা ভালোভাবে দেখতে পারে এবং শুনতে পারে যে কি বলা হচ্ছে। এবং কলোসিয়ামে এই যে আমরা বললাম যে 50 থেকে 70 হাজার মানুষ একত্রে হচ্ছে উপভোগ করতে পারতো খেলাগুলা বা গ্ল্যাডিয়েটরদের যে স্পোর্টস কিংবা নাটক। সেই সময়ে লন্ডনের মতো একটা শহরের জনসংখ্যা ছিল মাত্র 30,000। তো কলোসিয়ামে দেখেন একটা পুরা লন্ডন শহরকে হচ্ছে তখন হচ্ছে মানে পুরা বসাই দেওয়া যাইতো, এমন একটা অবস্থা। তো বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান সর্বপ্রথম সম্পূর্ণ রোমান আইন সংকলন করেন। আইনের ক্ষেত্রে আধুনিক বিশ্ব সম্পূর্ণভাবে রোমান আইনের উপর নির্ভরশীল। তো আমরা এখনো পর্যন্ত দেখবেন যে এই বিশেষ করে আমাদের অনেকগুলা আইন যেগুলো হচ্ছে ইউরোপ বা মানে ইংলিশদের কাছ থেকে আমরা নিয়েছি, ইংলিশ থেকে আমাদের নেওয়া আইনের অনেক মানে এগুলা হচ্ছে আদি মিডিয়াম হচ্ছে রোমান আইন। যেমন আমরা আমাদের দেশে গাড়িগুলা চলে কি লেফট সাইডে না রাইট সাইডে? লেফট সাইডে চলে। তা আমাদের দেশে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলোর স্টিয়ারিং হুইল হুইল থাকে হচ্ছে গাড়ির রাইট সাইডে। এই সিস্টেমটা আসছিল কিন্তু রোমানদের কাছ থেকে। রোমানরা যখন চলাচল করতেন, রোমানরা দেখলেন যে রাস্তাঘাটে অনেক সময় এমন হয় যে পিছন থেকে শত্রুর একজন এসে আক্রমণ করে হচ্ছে মেরে ফেলতেছে। তো এই সময় আমি যদি বাম দিকে থাকি এবং আমরা অধিকাংশ লোক যেহেতু ডান হাতি, তো আমরা ডান হাত দিয়ে হচ্ছে নিজেকে প্রতিরক্ষা করাটা সবচেয়ে সুবিধাজনক। এখান থেকে তারা নিয়ম করলো যে সবাই হচ্ছে বামে চলবে। এবং এই নিয়মটাই কিন্তু আস্তে আস্তে দেখবেন যে পৃথিবীতে ইংলিশদের যত কলোনি আছে সেই কলোনি গুলাতে সব জায়গায় হচ্ছে আমরা হচ্ছে বামে চলি। আর অন্যান্য অঞ্চলে হচ্ছে যারা আছে তারা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ডানে চলাচল করে। এই সাম্রাজ্যের শাসন প্রণালী, আইনকানুন, রীতিনীতি প্রভৃতি ছিল খ্রিস্টান ধর্ম বা বাইবেল কেন্দ্রিক। সেই কারণে এই সাম্রাজ্যের নাম হয়েছিল পবিত্র রোমান সাম্রাজ্য বা হোলি রোমান এম্পায়ার। এরপরে দেখেন ধর্মযুদ্ধ বা ক্রুসেড। তো এই রোমান সভ্যতা, এটা হচ্ছে এখানে হচ্ছে তখন হচ্ছে কি ছিল, ভ্যাটিকান সিটি বা পোপ ছিল। তো পোপের আদেশে হচ্ছে একসময় হচ্ছে পুরো ইউরোপের সকল রাজা হচ্ছে পোপের কথা অনুযায়ী চলতো। তো জেরুজালেম শহর যেটা আছে এটা হচ্ছে মুসলমান, খ্রিস্টান, ইহুদি তিনটা ধর্মের জন্য হচ্ছে পবিত্র স্থান। ক্রুসেড বলতে মূলত ধর্মযুদ্ধ বোঝায়। এটা কখন হয় দেখেন, যে 1095 থেকে 1291 সাল পর্যন্ত প্রায় 8 বার হচ্ছে ধর্মযুদ্ধ হয়। এবং খ্রিস্টানদের সম্মিলিত শক্তি মুসলমানদের বিরুদ্ধে হচ্ছে যুদ্ধ পরিচালনা করে। কেন করে এটা হচ্ছে করে হচ্ছে এই জেরুজালেম দখল করার জন্য। তারা জেরুজালেম দখল না করলেও দেখা যায় জেরুজালেমের আশেপাশে অনেক অঞ্চল দখল করতে পেরেছিল। পরবর্তীতে আবার জেরুজালেমটাও দখল করে নেয়। তো এখানে দেখেন এই কোশ্চেনটা যে জুলিয়াস সিজার কেন বিখ্যাত? তিনি হচ্ছে রোমান সম্রাট হিসেবে বিখ্যাত, শেক্সপিয়ারের নাটক হিসেবে বিখ্যাত। আচ্ছা, রোমান সভ্যতার অবদান কি? রোমান সভ্যতার অবদান হচ্ছে আইন প্রণয়ন করা। আচ্ছা, এরপরে দেখেন যে আমাদের পৃথিবীর যে বিভিন্ন ধর্মগুলো আছে, ধর্মগুলার ইতিহাস সম্পর্কে আমরা একটু দেখি। যেমন আমাদের মানে আদি মানব হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, যিনি হচ্ছে প্রথম মানব এবং আল্লাহর নবী। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল। আর মুসলিম জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার মাজার কিন্তু ফিলিস্তিনের হেব্রনে অবস্থিত। আচ্ছা, এর এর বাদ বাকি যেগুলো আছে এগুলো মোটামুটি জানেন। ইসলামের মোট খলিফা 4 জন, ধর্মগ্রন্থ কুরআন, প্রার্থনা কেন্দ্র মসজিদ। আচ্ছা, এখানে মসজিদুল আকসা হচ্ছে জেরুজালেমে অবস্থিত, এটা আপনারা জানেন এবং এটা নিয়ে হচ্ছে অনেক কথা হচ্ছে। তো ইসলাম নিয়ে আরেকটা কথা বলি। ইসলামের অনুসারীদের ভিতর দুইটা ভাগ আছে, একটা হচ্ছে শিয়া এবং একটা হচ্ছে সুন্নি। এই শিয়া সুন্নিতে ভাগ হয়ে গেল কেন, এটা কেউ বলতে পারবেন সংক্ষেপে? এটা একটা রাজনৈতিক কারণ ছিল। রাজনৈতিক, হুম, এক্স্যাক্টলি, ভেরি গুড, এটা একটা রাজনৈতিক কারণ ছিল। এটা কিন্তু আসলে আমরা অনেক সময় বলি ধর্মীয় বা এরকম ভাবে বিশ্বাস, সর্বপ্রথম এটা ছিল একটা রাজনৈতিক কারণ। কারণটা কি? এটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলার খিলাফত নিয়ে একটা সমস্যা চলছিল, এক্স্যাক্টলি, তারই এক্স্যাক্টলি। ধারাবাহিকতা। হ্যাঁ, এবং এদের অনুসারীদের ভিতরে একটা দ্বিধা বিভক্তি ছিল। তখন হচ্ছে যেটা হয়েছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে বলা হলো যে তাদের সন্তানদের ভিতর থেকে হচ্ছে কারো না কারো হচ্ছে খিলাফত গ্রহণ করতে হবে। কারণটা কি? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ব্লাড লাইনটা, এটা আসলে কি, এটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্লাড লাইন। তো বলা হলো যে এই ব্লাড লাইনে হচ্ছে খিলাফত চলবে। কিন্তু অন্যরা বলেছিলেন না, এটা এভাবে হয় নাই। কারণ
ইসলামের প্রথম খলিফা ছিলেন হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো হচ্ছে সরাসরি ব্লাড লাইনের সাথে যুক্ত কেউ ছিলেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থবার এসে হয়েছে, কিন্তু তার মানে এই না যে এটা সবসময় এভাবে চলবে। এবং এইখান থেকেই মূলত দ্বন্দ্বের সৃষ্টিপাত। এরপরে অন্যান্য যা কিছু হয়েছে, আমরা নামাজ কালাম বা বিশ্বাস বা কারবালার ঘটনা কিংবা মহররম নিয়ে আমরা সেলিব্রেশন কিংবা নামাজের স্টাইল আলাদা, এরকম অনেক কিছু নিয়ে পরবর্তী হয়েছে। কিন্তু এই মূল বিষয়টা ছিল হচ্ছে এটা। এই বিষয়টা আপনারা জেনে রাখবেন, কারণ এটা কিন্তু আপনাদের বিভিন্ন সরকারি চাকরিতে অনেক সময় কোশ্চেন এটা করে বসে ভাইবাতে। আচ্ছা, এরপরে দেখেন হিন্দু। হিন্দু হচ্ছে বিশ্বের প্রাচীনতম ধর্ম, ধর্ম বা সনাতন ধর্ম বলা হয়। এদের প্রধান ধর্মীয় গ্রন্থ হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত বেদ। এই বেদের আবার চারটা ভাগ আছে। প্রত্যেক বেদের হচ্ছে চারটি অংশ। তো এগুলো একটু জাস্ট একটু দেখে রাখবেন যে চারটি প্রধান বর্ণ আছে। আর প্রধান তিন দেবতা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু ও শিব। প্রবর্তনগণ ছিল হচ্ছে আর্য ঋষিগণ। তারপর হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টান ইতিহাস হচ্ছে এটা বেথেলহাম প্যালেস্টাইনে অবস্থিত। প্যালেস্টাইনের বেথেলহামে হচ্ছে মানে বেথেলহামটা হচ্ছে কি করে, এখানে হচ্ছে যীশু খ্রিস্ট হচ্ছে জন্মগ্রহণ করেন বলে তারা বিশ্বাস করে। তো যিশুর মাতার নাম মেরি, যেটা যাকে হচ্ছে আমরা ইসলাম ধর্মে ঈসা আলাহিসাল্লাম বলি, এবং তার মায়ের নাম বলা হয়েছে মরিয়ম আলাহিসাল্লাম। আর তাদের ধর্মগ্রন্থ কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বর্তমানে যেটা, এটা হচ্ছে নিউ টেস্টামেন্ট বা বাইবেল বলা হয়। আর সেখানে হচ্ছে 27টা পুস্তকের ভিতর চারটা চারটা পুস্তকে বলা হচ্ছে গসপেল বা গসপেল অফ দ্য বাইবেল, এরকম ভাবে বলা হয়। বা এই গসপেল গুলা হচ্ছে নাম আছে, যেমন গসপেল অফ অমুক তমুক, এভাবে করে হচ্ছে চারটা ভাগে বা চারজনের নামে বলা হয়। যেমন এগুলা লিখেছিলেন হচ্ছে মথি, মার্ক, লুক ও জোহান। আর এর আগে যেটা ছিল সেটাকে বলা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট। তা পবিত্র নগরী জেরুজালেম, পবিত্র নদী হচ্ছে জর্ডান নদী, ধর্মীয় উপাসনালয় গির্জা। আর তাদের খ্রিস্টানদের ধর্মগুরু হচ্ছে পোপ। পোপ হচ্ছে ভ্যাটিকান সিটিতে থাকে। তারপরে শিখ। শিখ হচ্ছে পাঞ্জাবে ভাষায় হচ্ছে শিখনা শব্দ থেকে করা হয়। এরা হচ্ছে গুরু নানকের অনুসারী। ঢাকায় শিখদের হচ্ছে একটা আহ উপাসনালয় আছে, এটা কোথায় অবস্থিত কেউ বলতে পারবেন? দেখি তো, কে বলতে পারে শিখদের উপাসনালয় কোথায় অবস্থিত? ঢাকা ভার্সিটির কেউ নাই? টিএসসি তে যান না আপনারা? ভারতের পাঞ্জাবের অমৃতসরে মেবি। না, ঢাকায়। ঢাকায় এদের উপাসনালয় কোথায় অবস্থিত আমি এটা বলতেছি। আপনারা। স্যার এটা কি সেই ফুলার রোডের অপোজিটে যেটা দেখি ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা হচ্ছে টিএসসি থেকে একেবারে টিএসসির মুখেই, আন্তর্জাতিক ওই যে ভাষা মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের ঠিক পাশেই অবস্থিত। দেখবেন যে গুরুদুয়ার নানক শাহী একটা কথা লেখা আছে সেখানে। তো এটাই হচ্ছে তাদের হচ্ছে উপাসনালয়। তো এখানে হচ্ছে দেখেন, শিখদের হচ্ছে একটা বিখ্যাত উপাসনালয় হচ্ছে গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির, যেটা হচ্ছে ভারতের অমৃতসরের শহরে অবস্থিত। এই স্বর্ণ মন্দির নিয়ে হচ্ছে একটা ঘটনা হচ্ছে অপারেশন ব্লু স্টার ভারতের, যেটা হচ্ছে স্বর্ণ মন্দিরের ভিতরে হচ্ছে শিখরা হচ্ছে, শিখ যারা বিচ্ছিন্নতা আছে তারা যখন আশ্রয় নেয়, তখন ভারতের আর্মি তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হচ্ছে তার আহ, নির্দেশনে হচ্ছে ওইখানে হচ্ছে অপারেশন চালায়। একটা পবিত্র ভূমি মানে প্রতিষ্ঠানের ভিতরে হচ্ছে এই যে অপারেশন বা আর্মি অ্যাটাক করলো, এটার পরে হচ্ছে শিখরা হচ্ছে প্রচন্ড ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। এই কারণে পরবর্তীতে কিন্তু তারা হচ্ছে রাজীব গান্ধীকে পরবর্তী হচ্ছে আত্মঘাতী হামলার মাধ্যমে হচ্ছে হত্যা করে। বাট আমরা তো জানি যে ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল, আর ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয় শিখ বডিগার্ড। আহ আচ্ছা, ইন্দিরা গান্ধীকে কি শিব, হ্যাঁ, দুঃখিত, ইন্দিরা গান্ধীকে, ইয়েস, রাজীব গান্ধীকে করেছিল হচ্ছে তামিল টাইগারদের বিরুদ্ধে শ্রীলঙ্কাকে সহায়তা করার পর তারপরে হচ্ছে হত্যা করেছিল। জি, আপনি আপনি ঠিকই বলেছেন। তো এইভাবে হচ্ছে ও দেখেন যে এই গোল্ডেন টেম্পলে কিন্তু অ্যাটাক করার কারণে তারা হচ্ছে কতটা সেন্সিটিভ হয়ে গিয়েছিল, এটাই জাস্ট একটু বলার হচ্ছে মূল কথা ছিল। আচ্ছা, এরপরে দেখেন ইহুদি। ইহুদি আমরা হচ্ছে জানি যে প্যালেস্টাইন ইসরায়েলের দ্বন্দ্ব হচ্ছে। তো এরা হচ্ছে একেশ্বরবাদী ধর্মসমূহের মধ্যে প্রথম ও প্রাচীনতম যদি আমরা বলি। এদের পিতা ছিলেন হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ধর্মের প্রবর্তক ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট অংশই হচ্ছে ধর্মগ্রন্থ, যার নাম হচ্ছে তাওরাত। এখানে দেখেন
আমরা খ্রিস্টানদের ক্ষেত্রে দেখলাম এটাকে বলা হচ্ছে নিউ টেস্টামেন্ট। আর ইহুদিরা কিন্তু কি করছে, তারা ওল্ড টেস্টামেন্ট ই করছে। এবং খ্রিস্টান যে ধর্মটা, এটা কিন্তু মানে অনেক ক্ষেত্রে বলা হয় এটা হচ্ছে, এটা ইহুদিদের থেকে হচ্ছে ডাইভার্ট হয়ে পরবর্তীতে ক্রিস্টিয়ানিটি জন্ম হয়েছে। তো এই জাস্ট একটু মনে রাখলে হবে যে এদের প্রার্থনা কেন্দ্র হচ্ছে সিনাগগ। তারপর হচ্ছে বৌদ্ধ, এর প্রবর্তক হচ্ছে গৌতম বুদ্ধ। তার পিতা হচ্ছে রাজা শুদ্ধোধন এবং রানী মহামায়া। এবং এর মূল কথা হচ্ছে কি অহিংসা পরম ধর্ম। একটু একটু মনে রাখলেই হবে। এদের পালি ভাষায় রচিত হচ্ছে পবিত্র ধর্ম হচ্ছে ধর্মগ্রন্থ ত্রিপিটক। আর প্যাগোডা হচ্ছে তাদের উপাসনালয়। আর এরপরে হচ্ছে দেখেন জৈন ধর্ম আছে, এটা ভারতের বিহারে অবস্থিত। এটা খুব বেশি দিন আগে না, এটা আজকের থেকে প্রায় 550-600 বছর আগের একটা ধর্ম। তো এটা আসলে হিন্দুদের মধ্য থেকে হচ্ছে একটা বিশেষ ধর্ম, বা বিশেষ বিশ্বাসীরা হচ্ছে এই ধর্ম প্রবর্তন করে। এদের আছে হিংসা, ক্রোধ, লোভ, লালসা, জাগতিক আকর্ষণ থেকে মুক্তি পেয়ে কঠোর কৃচ্ছ্রতাধারী হওয়ার পথ অনুসন্ধান করে। তো জৈন ধর্মের তীর্থঙ্কর হলো ধর্মগুরু। তো এইখানে হচ্ছে সুনির্দিষ্ট কোনো ধর্মগ্রন্থ নাই, কিন্তু হচ্ছে তারা ধর্মবিধি রচনা করেন। তো এই ধর্মগুলার সম্পর্কে আমাদের জানতে হবে। এই ধর্মগুলা, বিশেষ করে বৌদ্ধ ধর্মটা আমাদের ক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা চর্যাপদের সম্পর্কে জানি, তাই না? চর্যাপদ কারা আবিষ্কার করেছিল? চর্যাপদ আবিষ্কার করেছিল কিন্তু সহজিয়া বুদ্ধরা। সহজিয়া বুদ্ধ হচ্ছে বৌদ্ধের একটা অংশ। যারা সহজিয়া বৌদ্ধ, এরা হচ্ছে কি, এরা পৃথিবীর সবকিছুকে হচ্ছে সহজভাবে দেখতো। যেমন চর্যাপদের প্রথম যে পদটা আছে সেটা কি বলছে, কা আ তরুবর পাঞ্চবিডাল। মানে বলছে যে কা মানে কি, কায়া। কায়া মানে হচ্ছে শরীর। শরীর হচ্ছে তরুর মতো। তরু কি? তরু হচ্ছে গাছ। তো কেন বলছে এই কথাটা? বলে পাঁচ বিডাল, মানে হচ্ছে ধরেন যে একটা গাছের 5টা ডাল আছে, 5টা ডাল কি, 5টা শাখা। শরীরে কি আছে? শরীরে হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় আছে। তো এভাবে করে হচ্ছে তারা চিন্তা করতো, এবং এভাবে করে হচ্ছে বিভিন্ন গূঢ় অর্থ বা গোপন কথা হচ্ছে তা এই তাদের এই মেসেজ গুলা মানে পদের মাধ্যমে হচ্ছে লিখে রাখতো। আচ্ছা দেখেন তো আমাদের হচ্ছে এরপরে আমরা যেগুলা দেখবো তার ভিতরে আছে হচ্ছে পৃথিবীর মহাদেশ, সাগর, মহাসাগর। তো পৃথিবীতে হচ্ছে 7টা মহাদেশ আছে, 5টা মহাসাগর আছে। তো 7টা মহাদেশের ভিতরে সবচেয়ে বড় হচ্ছে এশিয়া। আয়তনের দিক থেকে দ্বিতীয় হচ্ছে আফ্রিকা। এরপরে তৃতীয় বলা যায় হচ্ছে উত্তর আমেরিকা। চতুর্থ হচ্ছে দক্ষিণ আমেরিকা। এরপরে আছে হচ্ছে আর্কটিক। তারপরে হচ্ছে ইউরোপ। আর সবার লাস্টে হচ্ছে ওশেনিয়া। তো এর ভিতরে একটা কথা আছে যে এশিয়া হচ্ছে আকারেও যেমন বড়, জনসংখ্যার দিক থেকেও সবচেয়ে বেশি মানুষ হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। তো এশিয়ার ভিতরে দেখেন এই যে রাশিয়ার যে অঞ্চলটা একেবারে এশিয়ার দক্ষিণ, আর হচ্ছে ইউরোপের যে একেবারে, সরি, এশিয়ার উত্তর এবং ইউরোপের একেবারে উত্তরের এই অঞ্চলটা পুরাটাই কিন্তু রাশিয়া। তো তার ভিতরে আহ রাশিয়ার 80% অঞ্চল এশিয়ায় অবস্থিত হইলেও রাশিয়ার যে রাজধানী এবং প্রশাসনিক অবস্থা এটা পুরাটাই হচ্ছে ইউরোপের ভিতরে পড়ছে। এই কারণে রাশিয়া কিন্তু সবসময় ইউরোপের একটা রাজধানী হিসেবে স্বীকৃত। তো এশিয়ার ভিতরে যেমন বাংলাদেশ অবস্থিত এই অঞ্চলটাতে, এই এই পুরো অঞ্চলটাকে হচ্ছে এশিয়ার দক্ষিণ এশিয়া বলা হয়। আর বাংলাদেশের এই পাশ থেকে হচ্ছে পুরাটা হচ্ছে কি দক্ষিণ পূর্ব এশিয়া হিসাবে আহ প্রচলিত। এরপরে হচ্ছে এই যে এই অঞ্চলটা, এখানে হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া আছে চীনের পাশে। এটা এই দুইটাকে একসাথে বলা হয় কোরীয় উপদ্বীপ। আর এইখানে হচ্ছে জাপান এবং ফিলিপাইন অবস্থিত। আর এই যে মাঝখানে যে আফগানিস্তানের উপরে 5টা দেশ আছে, এই 5টা দেশকে বলা হচ্ছে সেন্ট্রাল এশিয়া। আর এখানে হচ্ছে অনেকগুলা ল্যান্ডলক কান্ট্রি গুলো আছে। এই ল্যান্ডলক কান্ট্রি গুলা আমরা পুরো ওয়ার্ল্ডে কখনো হচ্ছে আমরা ল্যান্ডলক কান্ট্রি গুলা নিয়ে কথাবার্তা বলি না। কারণটা কি, ল্যান্ডলক কান্ট্রি গুলোর সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা কম, বা আমরা এদেরকে নিয়ে তেমন একটা আলোচনা করি না। কিন্তু আগামীতে এরা ইম্পর্টেন্ট হতে পারে। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এরপর চলে আসি যে আফগানিস্তানের ঠিক পাশে দেখেন এখানে ইরান থেকে শুরু করে এই যে ইরান, তারপরে হচ্ছে ইরাক, তারপরে হচ্ছে অ্যারাবিয়ান উপদ্বীপ, এই যে অনেকটা হচ্ছে ত্রিভুজ আকৃতির, এটা হচ্ছে অ্যারাবিয়ান উপদ্বীপ। তারপরে হচ্ছে আফ্রিকা মহাদেশ চলে আসলো। তো এই যে ইরান, তারপরে হচ্ছে অ্যারাবিয়ান উপদ্বীপ, তারপরে হচ্ছে তুর্কির কিছু অংশ, তারপরে ইজিপ্ট, এই পুরো অঞ্চলটাকে নিয়ে বলা হয়েছে মিডল ইস্ট। তো মিডল ইস্টের ভিতরে আবার একটা অংশ হচ্ছে আরব।
আচ্ছা, আপনারা বলেন তো যে আরব দেশ বলতে কোন দেশগুলোকে বোঝানো হয়? আপনাদের কি ধারণা? যাদের ভাষা আরবি তারাই মূলত মানে আরব আরবিক দেশ। কান্ট্রি। ভেরি গুড, ইয়েস, এটাই। যাদের ভাষা আরবি তাদেরকে বলা হচ্ছে আরব দেশ। আপনাদের ভিতরে অনেকের একটা মিসকনসেপশন আছে, আপনারা ভাবেন যে আরব দেশ মানে হচ্ছে মিডল ইস্ট। নো। যেমন ইরান, ইরানের ভাষা কিন্তু কি, ইরানের ভাষা হচ্ছে ফার্সি। ইরান কিন্তু আরব দেশ না, সবসময় এটা খেয়াল রাখবেন। ঠিক আছে? যাদের ভাষা আরবি একমাত্র তাদেরকে বলা হচ্ছে আরব দেশ। আচ্ছা, তারপরে হচ্ছে ইউরোপ। ইউরোপে আমরা হচ্ছে সবসময় ইউরোপ বলতে যেটা বুঝি, ইউরোপ বলতে মূলত হচ্ছে পশ্চিম ইউরোপটাকে আমরা বুঝে থাকি। পূর্ব ইউরোপের দেশগুলো অপেক্ষাকৃত অবস্থাটা ঐতিহাসিকভাবে খারাপ ছিল, কিন্তু বর্তমানে বাল্টিক রাষ্ট্রগুলা হচ্ছে তারা ইন্ডাস্ট্রিয়াল বা আইটি সেক্টরে হচ্ছে বুম হচ্ছে। আবার স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো হচ্ছে ওয়েলফেয়ার স্টেট হিসাবে খুব ভালো করছে। এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে। একইভাবে আমরা দেখেন যে আমেরিকায় যদি আমরা আসি, আমেরিকায় দুইটা মহাদেশ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকায় মূলত দেশ আছে তিনটা। কি কি? সবার উপরে কানাডা, মাঝখানে হচ্ছে আমেরিকা, তার নিচে হচ্ছে মেক্সিকো। এরপরে খুব ছোট ছোট 7টা রাষ্ট্র আছে হচ্ছে এই যে মধ্য আমেরিকা, এখানে খুবই ছোট ছোট 7টা রাষ্ট্র। এরপরে দক্ষিণ আমেরিকায় স্বাধীন রাষ্ট্র আছে হচ্ছে 12টা। তো এর ভিতরে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার ভিতরে আপনার অনেকগুলা দেশ আছে যাদেরকে একাধারে বলা হচ্ছে ল্যাটিন আমেরিকা। আপনারা বলেন তো ল্যাটিন আমেরিকা বলতে কি বোঝানো হয়? দক্ষিণ আমেরিকা। না। এই কারণে কোশ্চেনটা করলাম। আপনারা অনেকেই হচ্ছে এই বিষয়টা একটু জানতে হবে আপনাদের। আমরা এই যে কলোনিয়াল মাইন্ডসেট বলি, দেখেন ইউরোপের ভিতরে এই যে আমার কার্সরটা যদি আপনারা দেখেন, এইখানে একটা ছোট্ট একটা উপদ্বীপের মতো আছে। এটা পুরা ইউরোপের থেকে একেবারে দেখেন সাইডে অবস্থিত। এইখানে এই বড় যে অংশটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে, এখানে এই যে বড় যে অংশটুকু এটা হচ্ছে স্পেন, আর ছোট অংশটুকু হচ্ছে পর্তুগাল। এই স্পেন এবং পর্তুগাল আজকের থেকে 500 বছর আগে এরা কিন্তু নৌবাহিনীর দিক থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল। এবং আপনি দেখেন যে ভারতে 1498 সালে ভাস্কো ডা গামা আসলো। ভাস্কো ডা গামা ছিলেন হচ্ছে কে? পর্তুগিজ নাবিক। আবার ক্রিস্টোফার কলম্বাস যখন হচ্ছে আমেরিকায় গেল, সে গেল কার পৃষ্ঠপোষকতায়? সে গেল হচ্ছে স্পেনের রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলার পৃষ্ঠপোষকতায়। তার কিছুদিন পরে হচ্ছে কি গেল, পর্তুগিজরা গেল। এরা যে কি করলো, এরা যে হচ্ছে এই আমেরিকায় হচ্ছে কলোনি করা সৃষ্টি করলো। কোথায় কোথায় করলো? তারা মেক্সিকো থেকে শুরু করে পুরা দক্ষিণ আমেরিকা পর্যন্ত পুরাটাই কলোনি করলো। তারা উত্তর আমেরিকায় বা তারা আমেরিকা বা কানাডায় কেন করে নাই? কারণ আজকে থেকে 500 বছর আগে এই অঞ্চলটা এত ঠান্ডা ছিল, তারা ভাবছিল যে এই এলাকায় যে কি করবো, এলাকায় কৃষি কাজ করার মতো ওয়েদার খুব একটা পাওয়া যাবে না, তার থেকে আমরা এই দিকে যাই। তারা এখানে আসলো, তারা এখানে এসে মেক্সিকো দখল করলো, এই যে মধ্য আমেরিকার 7টা দেশ দখল করলো, আর দক্ষিণ আমেরিকার দেশগুলা দখল করলো। এর ভিতরে পর্তুগাল যে অঞ্চলটা দখল করলো সেটা হচ্ছে বর্তমান ব্রাজিল। এই যে ব্রাজিল যে বিশাল দেশটা, এই ব্রাজিল বিশাল দেশটা দখল করলো হচ্ছে পর্তুগাল। আর স্পেন দখল করলো হচ্ছে এই মধ্য আমেরিকা, মেক্সিকো থেকে শুরু করে অন্যান্য অঞ্চলটা। এই যে অঞ্চলগুলা যেগুলো হচ্ছে স্পেন এবং পর্তুগাল দখল করলো, এই অঞ্চলগুলার মানুষের ভাষা হচ্ছে স্প্যানিশ এবং পর্তুগিজ। এই আমেরিকায় স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষায় যারা কথা বলে এদেরকে বলা হয় হচ্ছে ল্যাটিন। এবং এই আমেরিকান দেশগুলাকে বলা হচ্ছে ল্যাটিন আমেরিকা। এইবার তাহলে আসেন যে ল্যাটিন আমেরিকান দেশ কতগুলা? এই মেক্সিকো, মাঝখানে মধ্য আমেরিকার 7টা দেশ, আর এই দক্ষিণ আমেরিকার 12টা দেশ। 12 আর 7 19, আর 1 20। এই 20টা দেশ হচ্ছে ল্যাটিন আমেরিকান কান্ট্রি। তার ভিতরে একমাত্র ব্রাজিলের ভাষা হচ্ছে পর্তুগিজ ভাষা। বাকি 19টা রাষ্ট্র যারা আছে এদের ভাষা হচ্ছে স্প্যানিশ ভাষা। তো ভাই, ল্যাটিন আমেরিকানটা কি, এই বিষয়টাকে আপনারা কি একটু বুঝতে পারলেন? জি। 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 তো এটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। জাস্ট আপনাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি বললাম, এটা এমন একটা পরীক্ষা আসতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার দেখেন 5টা মহাসাগর আছে। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর্কটিক আর দক্ষিণ মহাসাগর। এর ভিতরে দেখেন প্রশান্ত মহাসাগর আপনার হচ্ছে মানে ম্যাপে যদি দেখেন তাহলে দেখেন যে দুই দিকেই বিশাল একটা অঞ্চল নিয়ে হচ্ছে প্রশান্ত মহাসাগর অবস্থিত। এবং এটার আয়তন হচ্ছে প্রায় 16,60,00,000 বর্গ কিলোমিটার।
আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের সম্মিলিত আয়তনের চাইতে প্রশান্ত মহাসাগরের আয়তন অনেক বেশি। এবং আটলান্টিক মহাসাগর দেখেন, এটা হচ্ছে অনেকটা হচ্ছে ইংরেজি এস বর্ণের মতো। এটা হচ্ছে ইউরোপ, আফ্রিকা এবং দুই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এর মাঝখানে এমন ভাবে অবস্থিত। এটা হচ্ছে আকারটা অনেকটা ইংরেজি এস বর্ণের মতো। এটা একদিকে আর্কটিকের সাথে যায় যুক্ত হয়েছে, আরেকদিকে দক্ষিণ মহাসাগরের জায়গায় যুক্ত হয়েছে। এবং এই যে দক্ষিণ আফ্রিকার একেবারে কাছে এই অঞ্চলটাতে হচ্ছে সে ভারত মহাসাগরের সাথে এসে যুক্ত হয়েছে। আর প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের ভিতরে হচ্ছে মধ্য আমেরিকার পানামায় হচ্ছে একটা খাল নির্মাণ করা হয়, যে খালটার নাম হচ্ছে পানামা খাল। আর এইখানে একটা ন্যাচারাল একটা ক্যানালের মতো আছে, যেটাকে বলা হচ্ছে ড্রেক প্যাসেজ। এইখানে দেখেন, এখানে একটা বিশাল জলরাশি এই এই ছোট্ট একটা অঞ্চল দিয়ে যখন হচ্ছে আটলান্টিক মহাসাগরের দিকে আসে, তখন এটা কি করে, একটা তীব্র স্রোত থাকে। এই তীব্র স্রোতের কারণে হচ্ছে আটলান্টিক মহাসাগরের, প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলটা সবসময় উত্তাল থাকে। দক্ষিণ গোলার্ধে এই অঞ্চলটা হচ্ছে 40 থেকে 47 ডিগ্রি অক্ষরেখায় অবস্থিত। এই কারণে এটাকে বলা হচ্ছে গর্জনশীল 40। আপনারা ভূগোল যখন পড়বেন, ভূগোলে পড়তে গেলে আপনাকে কিন্তু গর্জনশীল 40 সম্পর্কে এটা এমসিকিউ আছে, এটা সম্পর্কে আপনি জানতে পারবেন। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো নিয়ে একটু জানলাম। আমি জাস্ট ক্লাসের একেবারে শেষ দিকে যে আর অল্প কিছু জিনিস একটু দেখাবো। যে আমরা আজকের পড়ার আছে আরেকটা ছোট্ট টপিক বাকি আছে, এই টপিকটা নিয়ে আমরা একটু দেখবো। আমরা হচ্ছে মিডল ইস্ট এবং ইউএসএ ইউকে এর বিষয়গুলো একটু দেখবো। দেখেন, মিডল ইস্টে আমার কান্ট্রি আছে হচ্ছে বর্তমানে প্রায় 16-17টা বলা হয়ে থাকে। যেমন মিডল ইস্টের যদি আমরা দেখি, এটা হচ্ছে ভূমধ্যসাগর তীরবর্তী মিশর, সৌদি আরব, ইয়েমেন, তুরস্ক, তারপর ছোট ছোট কান্ট্রি যেমন সাইপ্রাস, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, এগুলা মিলে প্রায় সব মিলে প্রায় হচ্ছে 17টা দেশ। তার ভিতরে হচ্ছে কিছু দেশে হচ্ছে গণতন্ত্র, মানে ম্যাক্সিমাম দেশে হচ্ছে গণতন্ত্র নাই, কিছু দেশে হচ্ছে গণতন্ত্র সৃষ্টির প্রক্রিয়া হয়েছে। আর আরব উপদ্বীপ, যেটা আরব উপদ্বীপের দেশ আছে হচ্ছে মোট 7টা। 7টা কি কি দেখেন, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন। এর ভিতরে এদের একটা রিজনাল অ্যাসোসিয়েশন আছে, যেটাকে বলা হচ্ছে গালফ কোঅপারেশন। হ্যাঁ, কেউ কিছু বললেন? আচ্ছা, আমি বলি। এই আরব দ্বীপের সবগুলা দেশই একসময় কিন্তু কি ছিল, ব্রিটিশ উপনিবেশ ছিল। তো আরব দেশগুলা দেখেন যে এই বিভিন্ন ইয়ে দেওয়া আছে, যে বর্তমানে হচ্ছে আরবি ভাষী 23টা দেশ হচ্ছে আরব দেশ হিসেবে বিবেচিত। তার ভিতরে কিন্তু আমাদের আফ্রিকারও অনেকগুলা দেশ আছে। তো এটা হচ্ছে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপর দেখেন যে আরব ইসরায়েল, যে ইসরায়েল রাষ্ট্রটা হচ্ছে 1948 সালের 15ই মে এটা হচ্ছে জন্ম হয়। এবং এটা এটা একটু খেয়াল রাখবেন, ইসরায়েল রাষ্ট্রের জন্মটা হচ্ছে কত সালে হয়েছে, এটা আসতে পারে। রাজধানী হচ্ছে তেল আবিব, কিন্তু বর্তমানে দাবি করা হয়েছে জেরুজালেমকে। জাতিসংঘের সদস্যপদ লাভ করে হচ্ছে 1949 সালে। তো প্রেসিডেন্টের মেয়াদকাল, প্রথম প্রেসিডেন্ট হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এটা হচ্ছে নাফতালি বেনেট মাঝখানে ছিল অনেকদিন। তবে ইসরায়েলের আইন সভার নাম নেসেট, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে বেলফোর ঘোষণার মাধ্যমে হচ্ছে এই ইসরায়েল রাষ্ট্রটা সৃষ্টি হয়। তো ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ছিল হচ্ছে মিস্টার থিওডোর হার্জেল, যিনি হচ্ছেন একজন ইহুদি নাট্যকার ছিলেন। তারপরে জর্ডান নদীর পশ্চিম তীর ও বায়তুল মুকাদ্দাম হচ্ছে দখল করে নেয় 1967 সালে, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময়। আর ফিলিস্তিনি ইহুদি বসতি প্রতিষ্ঠার জনক হচ্ছে ব্যারন রথচাইল্ড, যিনি হচ্ছেন এই বেলফোর ঘোষণার যে স্যার আর্থার বেলফোর, যিনি ব্রিটেন এর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যিনি হচ্ছে এই আহ, ইসরায়েলিদের হচ্ছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন 1917 সালে যে আমরা ফিলিস্তিনি রাষ্ট্রে ইসরায়েলিদের জন্য হচ্ছে একটা পৃথক রাষ্ট্র ঘোষণা করব। এই ঘোষণার পরে হচ্ছে দেখা যাচ্ছে যে দলে দলে ইহুদিরা হচ্ছে ইউরোপ এবং আমেরিকা থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে হচ্ছে তারা আস্তে আস্তে আহ এই ইসরায়েলে এসে হচ্ছে জমা হতে থাকে। এবং তখন হচ্ছে কয়েক লক্ষ লোক প্রথমে আসলো, তারপরে দ্বিতীয়তে আবার কিছু লোক আসলো, এভাবে করে আস্তে আস্তে তারা হচ্ছে বসতিগুলা দখল করে নেয়। আর ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেছে হচ্ছে ডেভিড বেন গুরিয়ান। আচ্ছা, প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্বীকৃতি দেয় রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এরাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল দুই দেশ। এরা এরা যদি স্বীকৃতি দেয় তাহলে আসলে আপনার হচ্ছে আর খুব বেশি কিছু লাগে না।
আর প্রথম মুসলিম দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে তুরস্ক, আর দ্বিতীয় মুসলিম দেশ হিসাবে দেওয়া হচ্ছে আলবেনিয়া। তো এর পরবর্তী আরো অনেক দেশ দিয়েছে। তো দেখেন যে আরব রাষ্ট্রগুলোর ভিতরে প্রথম স্বীকৃতি দেওয়া হচ্ছে মিশর। এটা দেওয়া হচ্ছে 1979 সালে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে। এবং এই কারণে হচ্ছে মিশরকে কিন্তু আরব লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। এটা একটু খেয়াল রাখবেন। আর আব্রাহাম অ্যাকর্ড যেটা হয় 2020 সালে ওয়াশিংটনে, এরপরে কিন্তু একসাথে চারটা দেশ হচ্ছে ইসরায়েলকে, চারটা আরব দেশ ইসরায়েলকে আহ স্বীকৃতি দেয়। এবং তৎকালীন সময় হচ্ছে এটাকে বলা হচ্ছে আরব নর্মালাইজেশন, মানে হচ্ছে আরবের সাথে ইসরায়েলের সম্পর্কটা স্বাভাবিক করা। এই কথাটা হচ্ছে ওই সময় বহুত প্রচলিত ছিল। তো বিভিন্ন অপারেশন করা হয়েছে মিডল ইস্টে এই বিভিন্ন ক্ষেত্রে। যেমন ধরেন যে ইসরায়েলের সামরিক বাহিনী কর্তৃক পশ্চিম তীরে অভিযানকে বলা হয়েছে অপারেশন ডিফেন্স শিল্ড, এটা 2002 সালে হয়। তারপরে গাজায় যে 2008 সালে অভিযান করে সেটা বলা হচ্ছে অপারেশন কাস্টলিড। 2014 সালে আবার গাজায় যেটা করে সেটা বলা হচ্ছে প্রোটেক্টিভ এজ। 2023 সালে যেটা করা হয় সেটা বলা হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদের এবার আসতে পারে, অপারেশন আল আকসা ফ্লাড। তারপরে 2023 সালে আরেকটা হচ্ছে সোর্ড অফ আয়রন, যে আরেকটা হামলার নাম। আর 24 সালে দেখেন লেবাননে হিজবুল্লাহর অভিযানের নাম হচ্ছে অপারেশন নর্দার্ন অ্যারোস, হিজবুল্লাহ বিরোধী অভিযান। আর ইরানের ইরানের যে অভিযান সেটা হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 2। আর 26 অক্টোবর যেটা হয় সেটা হচ্ছে অপারেশন ডেইজ অফ রেপেন্টেন্স। তো এর সাথে ইসরায়েলের সাথে 5টা দেশের সীমান্ত আছে কি কি: ফিলিস্তিনি, মিশর, সিরিয়া, লেবানন ও জর্ডান। খুব সারপ্রাইজিংলি দেখেন ইসরায়েলের সাথে 5টা দেশের সীমান্ত বলছে, অথচ ফিলিস্তিন রাষ্ট্রটা যে তার মানে যদি স্বীকৃতি দিত তাহলে তো বলতে পারতো যে ভাই 6টা দেশের সাথে সীমান্ত আছে এবং ফিলিস্তিনি তার ভিতরে একটা রাষ্ট্র। কিন্তু সেটা কিন্তু বলা হয় না। তো ইসরায়েলের সীমার নাম হচ্ছে গ্রিন লাইন, এটা খেয়াল রাখবেন। তো এরপর হচ্ছে বিভিন্ন বিষয়ে, যেমন আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে হচ্ছে 4বার, এবং এখানে বিভিন্ন বিরোধ আছে বিভিন্ন বিষয় নিয়ে। যেমন কি কি আছে দেখেন, মিশরের সাথে সুয়েজ খাল এবং সিনাই উপদ্বীপ নিয়ে আছে। যেমন মিশর সুয়েজ খাল 1956 সালে জাতীয়করণ করে, এবং তখন থেকে ফ্রান্স, যুক্তরাজ্য ও ইসরায়েলের সাথে হচ্ছে আহ ই- সম্মিলিত যোদ্ধারা হচ্ছে মিশরকে আক্রমণ করে এবং মিশরের সিনাই উপদ্বীপ দখল করে নেয়। পরে আবার হচ্ছে সিনাই উপদ্বীপটা ফেরত দেয়। তবে সিরিয়ার সাথে হচ্ছে গোলান মালভূমি নিয়ে যুদ্ধ করে। পরবর্তীতে আবার জাতিসংঘ 2018 সালে হচ্ছে গোলান মালভূমি সিরিয়াকে ফিরিয়ে দিতে বলে। এবং এই গোলান মালভূমিটা দখল করছিল হচ্ছে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময়। তা জর্ডানের সাথে হচ্ছে ডেড সি এবং পশ্চিম তীর নিয়ে হচ্ছে তাদের একটা বিরোধ আছে। আর লেবাননের সাথে হচ্ছে বোকা উপত্যকা, ওয়াজানি নদী নিয়ে আহ একটা ঝামেলা আছে, যেটার কারণে হচ্ছে পরবর্তীতে তারা দখলও করে নেয় লেবানন। আচ্ছা, ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ 2023, এটা হচ্ছে বিভিন্ন বিষয়, যেমন ইসরায়েল রাফা আক্রমণ করে কখন, গাজা পুরোপুরি অবরুদ্ধ করে। তারপরে হচ্ছে ইসরায়েলে হামাস কখন আক্রমণ চালায়, বিশেষ করে 7 অক্টোবর 2023, এই ডেটটা খুব গুরুত্বপূর্ণ। এই অভিযানের নাম হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড। আর ইসরায়েল গাজায় যে অভিযান চালায় সেটার নাম হচ্ছে অপারেশন আয়রন সোর্ড। এটা এই দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নাকবা। নাকবা অর্থ হচ্ছে বিপর্যয়। দেখেন 1948 সালের 15ই মে ফিলিস্তিনের বুকে হঠাৎ করে ইসরায়েল প্রতিষ্ঠিত হলে শত শত ফিলিস্তিনি শরণার্থী হয়ে যায়। কারণটা কি? কারণ ওই দেশে আপনি একটা দেশে অবস্থান করতেছেন, হঠাৎ করে শুনলেন এই দেশটা হচ্ছে আরেকজনের দখলে চলে গেছে, আমি এখন আর এই দেশের নাগরিক না। তখন তো আপনি ওই দেশে শরণার্থী হয়ে যাবেন। তো এরপরে প্রতি বছর 15ই মে নাকবা দিবস হিসেবে পালন করে ফিলিস্তিনিরা। আচ্ছা, নুকবা ফোর্স। 7 অক্টোবর 2023 ইসরায়েলে হামাসের অভিযানের পিছনে ছিল নুকবা ফোর্স। নুকবা হচ্ছে হামাসের বিশেষ শাখা। আল নুকবা অর্থ হচ্ছে অভিজাত। এই কথাটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। এরপর হচ্ছে রাফা ক্রসিং। মিশরের সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ হচ্ছে রাফা ক্রসিং। এবং এই রাফা ক্রসিং দিয়ে হচ্ছে গাজায় হচ্ছে মিশর থেকে শুধুমাত্র এই একটা ক্রসিং দিয়ে হচ্ছে আমরা সাহায্য পাঠাতে পারি। তো এবং ইউনিস হচ্ছে গাজার দক্ষিণাঞ্চলের প্রধান শহরকে বলা হচ্ছে খান ইউনুস, এবং এটা হচ্ছে এখন পুরাটা ধ্বংস করে দিচ্ছে। ফিলিস্তিনে দেখেন 6টা জেলা ছিল: জেরুজালেম, লিড্ডা, হাইফা, গেলিলি, সামারিয়া, গাজা। এখন তো সবগুলোর অবস্থাই খুব খারাপ। তো জাতিসংঘের ধারা 99 বলা হচ্ছে যে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হচ্ছে হুমকি হতে পারে এরকম যে কোনো বিষয়ে জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের দৃষ্টিতে আনতে পারেন। যদিও হচ্ছে আসলে জাতিসংঘকে হচ্ছে জেরুজালেম মানে না। তো এগুলা আমরা জাস্ট হচ্ছে একটা বলি যতটুকু যা বলার।
তো গাজা ইস্যুতে দেখেন ইসরায়েল এর সাথে সম্পর্ক, যেমন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর দক্ষিণ আফ্রিকা মামলা করেছিল গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে। কিন্তু এতে আসলে দক্ষিণ আফ্রিকার সমর্থন দিয়েছে ওআইসি, আরব লীগ, কিন্তু আসলে এতে লাভের লাভ কিছুই হয় নাই। কারণ মানে কি ইসরায়েল এখন হচ্ছে কাউকে মানে না। তো ইসরায়েলের অর্থনীতি দেখেন যে এদের প্রায় জিডিপি, মানে বা আমাদের মাথা পিছু আয় বলি প্রায় $55,000। সিলিকন ভ্যালির পর ইসরায়েল হচ্ছে প্রযুক্তির দ্বিতীয় বৃহত্তম অঞ্চল। প্রযুক্তি খাতে হচ্ছে দেশটির মোট রপ্তানি হচ্ছে প্রায় 50%। প্রতি বছর প্রায় $80 বিলিয়ন হাইটেক পণ্য তারা রপ্তানি করে। এবং এটা কিন্তু আপনি যদি চিন্তা করেন ইসরায়েলের যে জনসংখ্যা, সেখানে 80 বিলিয়ন কিন্তু অনেক। আমাদের দেশ এত লোক, আমরা গার্মেন্টস প্রতি বছর সব মিলে হচ্ছে 50-55 বিলিয়ন হচ্ছে রপ্তানি করি, তাতে আমরা বিশাল গর্ব অনুভব করি। কিন্তু আসলে উন্নত হতে গেলে কিন্তু আমাদের এই বিষয়গুলোতেও দেখতে হবে যে আমরা কি কি করতে পারি। আচ্ছা দেখেন, 1993 সালে অসলো চুক্তির মাধ্যমে হচ্ছে প্যালেস্টাইন অথরিটি গঠিত হয়, যেটা নিয়ে হচ্ছে পরবর্তী হচ্ছে নোবেল পুরস্কারও লাভ করে। অসলো হচ্ছে নরওয়ের রাজধানী, যেখানে হচ্ছে ফিলিস্তিনের পক্ষে হচ্ছে হামাস এবং হচ্ছে ইসরায়েল, তারা হচ্ছে আহ, চুক্তিটা করে। কিন্তু পরবর্তীতে হচ্ছে অর্থনৈতিক সংকট, গাজাকে ঘিরে সংঘাত, এই কারণে হচ্ছে প্যালেস্তাইন অথরিটি বা এই অসলো চুক্তি হচ্ছে এটা কাজ করে না। আর এখানে হচ্ছে ইসরায়েলে এক খুব গুরুত্বপূর্ণ মসজিদ আছে বা জেরুজালেমে, সেটা একটা হচ্ছে আল আকসা মসজিদ। এটা হচ্ছে মুসলমানদের জন্য খুবই পবিত্র, এবং এটা হচ্ছে আহ ইসলামের প্রথম কেবলা বলা হয়ে থাকে, বা প্রথম কেবলা ছিল। আমরা হচ্ছে একসময় আল আকসা মসজিদের দিকে তাকিয়ে হচ্ছে নামাজ আদায় করতাম। এরপর হচ্ছে বর্তমানে আমরা মক্কা শরীফের দিকে তাকিয়ে হচ্ছে নামাজ আদায় করি। এরপর হচ্ছে টেম্পল মাউন্ট, এটা হচ্ছে পরিচয় হচ্ছে হারাম আল শরীফ। এটা হচ্ছে আহ স- মানে টেম্পল মাউন্টের ভিতরে হচ্ছে আল আকসা মসজিদ, কুব্বাতাস সাকরা, কুব্বাতাস সিলসিলা, কুব্বাতান নবী, এরকম অনেকগুলা পবিত্র জায়গা অবস্থিত। তারপর একটা হচ্ছে ওয়েলিং ওয়াল, এটা হচ্ছে জেরুজালেমে অবস্থিত ইহুদিদের পবিত্র একটা ভবন, এটা হচ্ছে ওয়েলিং ওয়াল। আচ্ছা, তারপর ইরান ইসরায়েল যুদ্ধ, যেটা এটা হচ্ছে একটা প্রক্সি যুদ্ধ। কারণটা কি, এটা হচ্ছে ইসরায়েল বিরুদ্ধে আহ, যখন হচ্ছে দেখা যাচ্ছে যে হামাস, হিজবুল্লাহ, হুতি, এদের হচ্ছে সাহায্য করার জন্য ইরান ইরান হচ্ছে এদেরকে হচ্ছে অস্ত্র দিচ্ছিল। এই কারণে এটাকে বলা হচ্ছে মানে একটা প্রক্সি ওয়ার। কারণ ইরান ইসরায়েল সরাসরি কিন্তু নিজেরা যুদ্ধ করতেছে না, যদিও তারা মাঝে মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে নিজেরা হচ্ছে একজন একজনের দিকে হচ্ছে হামলা করতেছে। যেমন হচ্ছে ইসরায়েল হামলা করে হচ্ছে ইরানে হচ্ছে বেশ কয়েকজন জেনারেলকে নিহত করেছে। কিংবা হচ্ছে ইরান হচ্ছে আবার হচ্ছে অপারেশন ট্রু প্রমিস নামে হচ্ছে ইসরায়েলের সশস্ত্র হামলা চালায়, কিন্তু এটা খুবই সাস্টেনেবল করে নাই কখনো। তো এই বিষয়ে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন আসছে, এগুলো একটু দেখবেন। তারপরে দেখেন ফিলিস্তিন, ফিলিস্তিন হচ্ছে নিজ ভূমিতে পরাজিত হয়েছে, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। তা আল ফাত্তাহ প্রতিষ্ঠান 1959 সালে হচ্ছে প্রতিষ্ঠা করা হয়। এটা প্রতিষ্ঠা ছিল হচ্ছে ইয়াসির আরাফাত। এটা একটু খেয়াল রাখবেন, ইয়াসির আরাফাত কিন্তু আল ফাতাহ প্রতিষ্ঠা করেন। পরবর্তী 1964 সালে হচ্ছে ফিলিস্তিনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও প্রতিষ্ঠিত হয়। পিএলও বর্তমানে হচ্ছে জাতিসংঘের পর্যবেক্ষক মর্যাদায় আছে। তো তারপর হচ্ছে পিএলও এবং ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক ফিলিস্তিনি স্বায়ত্তশাসন চুক্তি, যেটা হচ্ছে মানে অসলো চুক্তি আমরা যেটা বললাম, সেটা করা হয় হচ্ছে 1993 সালে। তো ফিলিস্তিনের সাংবাদিক নাম হচ্ছে স্টেট অফ প্যালেস্টাইন, রাজধানী রামাল্লাহ, ভাষা আরবি ও হিব্রু। এগুলা একটু আপনারা একটু দেখে নেবেন। তো গাজা উপত্যকাটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন গাজার আয়তন প্রায় হচ্ছে 365 বর্গ কিলোমিটার। গাজাটা কেন গুরুত্বপূর্ণ এই ম্যাপটা একটু দেখে আপনারা দেখেন, এই যে অঞ্চলটা এটা হচ্ছে গাজা। গাজা হচ্ছে সাগরের তীরে অবস্থিত, আর এই যে এই পাশে যে শেডেড অঞ্চলটা, এটা হচ্ছে পশ্চিম তীর। পশ্চিম তীর কিন্তু পুরাটাই হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি, মানে ল্যান্ডলক অঞ্চল, কিন্তু গাজাটাই হচ্ছে একমাত্র হচ্ছে সাগরের তীরে অবস্থিত। এই কারণে ইসরায়েল চায় হচ্ছে এই অঞ্চল থেকে যদি সবাইকে যদি দূরে সরাই দিতে পারে, ধরেন যে এই অঞ্চল থেকে পশ্চিম তীরে দিয়ে দিক বা এদেরকে মিশরের দিকে সরাই দিল, তাহলে পুরাটা অঞ্চল হচ্ছে সে একচ্ছত্র আধিপত্য পাবে। তখন কিন্তু তার হুমকি নাই। কিন্তু এই অঞ্চলটা যেহেতু সাগরের তীরে অবস্থিত, এই অঞ্চলে যদি হামাস থাকে, বাইরের থেকে তার কাছে সাপ্লাই আসাটা খুব সহজ, কিংবা তারও হচ্ছে বাইরে যাওয়া আসা করাটা খুবই সহজ হয়। কিন্তু পশ্চিম তীর পুরাটাই হচ্ছে একটা জেলখানা, এইখানে এই সমস্যাটা নাই। এ কারণে সে চায় হচ্ছে গাজা হচ্ছে বা একেবারে ধ্বংস করে দিতে। তো এরপরে দেখেন অসলো অ্যাকর্ড, যেটা আমরা বললাম যে অসলো চুক্তি হয় হচ্ছে পিএলও এবং ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনার জন্য। এটা করা হয়েছে নরওয়ে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে। এবং সেখানে দুইটা অ্যাকর্ড হয়, একটা হচ্ছে ওয়াশিংটন চুক্তি বলা হয়, একটা বলা হচ্ছে তাবা চুক্তি। তো এখানে জাস্ট একটু অসলো অ্যাকর্ডটা কাদের মধ্যে এটা জানলে হবে।
আর ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের 242 নং রেজলিউশন ছিল হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধ নিয়ে। এটা কিন্তু এমসিকিউতে আসে, কত সালে নিয়ে আসলে, এটা 1967 সালে। তো এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, এটা 1964 সালে প্রতিষ্ঠিত হয়। তো এটা হচ্ছে প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে ইয়াসির আরাফাত, 35 বছর পর্যন্ত তিনি ছিলেন। তারপরে দেখেন উই রিভার চুক্তি বা ওয়াই রিভার চুক্তি হয় 1998 সালে। এই চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ভূমি বিনিময় চুক্তি। এটা করা হচ্ছে ইয়াসির আরাফাত এবং বেনিয়ামিন নেতানিয়াহু। এর মাধ্যমে পশ্চিম তীরে হচ্ছে ইসরায়েল অধিকৃত প্রায় 13% ভূমি হচ্ছে ফিলিস্তিনিকে ফেরত দেওয়া হয় এই চুক্তিটার মাধ্যমে। তারপরে ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দা নিয়ার ইস্ট, ইউএনআরডব্লিউএ, এটা হচ্ছে জাতিসংঘের একটা অপারেশন। এটা ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা করার জন্য এই এজেন্সিটা কাজ করে থাকে। এটা 1949 থেকে কাজ করে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন ইসমাইল হানিয়া, তিনি ছিলেন হচ্ছে হামাসের হচ্ছে আহ প্রশাসনিক প্রধান হিসেবে অনেকদিন কাজ করেছেন। তাকে হচ্ছে গুপ্ত হত্যার শিকার, মানে তাকে হচ্ছে মেরে ফেলা হয় এই জাস্ট অল্প কিছুদিন আগে ইরানে, 31 জুলাই 2024 সালে। আচ্ছা, জাস্ট এরপরে হচ্ছে আর এগুলা খুব একটা কিছু নাই। আমাদের মিডল ইস্টটা শেষ। এরপর হচ্ছে আমরা ইউকে এবং ইউএসএ নিয়ে জাস্ট একটু দেখবো। যেমন যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। তাদের সংবিধানের ভিত্তিগুলো একটু দেখবেন, এই কোন সালে কোনটা চুক্তিটা হয়েছে, এই সালগুলো একটু দেখে রাখবেন, তাহলে হচ্ছে আপনাদের একটু সহজ হবে। পিটিশন অফ রাইটস 1928 সালে, বিল অফ রাইটস। জাতীয় প্রতীক হচ্ছে গোলাপ। তা ভিক্টোরিয়া ক্রস হচ্ছে সর্বোচ্চ সামরিক এগুলা কোটা লাগবে না। ব্রিটেনের প্রধান মন্ত্রী হচ্ছে রবার্ট ওয়ালপোল। উইনস্টন চার্চিল সম্পর্কে জানবেন, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার প্রধানমন্ত্রী ছিলেন। এবং তো পরবর্তীতে তিনি দ্য হিস্টোরি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই গ্রন্থের জন্য হচ্ছে নোবেল পুরস্কার পান। এটা হচ্ছে আপনাদের ইংলিশ লিটারেচারে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই অংশটা। আর মার্গারেট থ্যাচার ছিলেন হচ্ছে ব্রিটেনের প্রধান মহিলা প্রধানমন্ত্রী। আর এডওয়ার্ড হিথ ছিলেন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন। ঋষি সুনাক হচ্ছে বর্তমানে মানে এই ব্রিটেনের প্রধানমন্ত্রী, এবং তাকে বলা হয় গত 200 বছরের মধ্যে সর্বকনিষ্ঠ এবং 57তম প্রধানমন্ত্রী। তার আগে ব্রিটেনের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী যে, তার নাম হচ্ছে পিট। তার পুরা নামটা আমার ঠিক মনে নেই, তার নাম হচ্ছে পিট, এবং তার আসলে আসলে পুরা মানে তাকে বলা হচ্ছে পিট দা ইয়াঙ্গার। কারণ হচ্ছে সে সবচেয়ে অল্প বয়সে যেহেতু ক্ষমতা লাভ করছিল, এই কারণে তাকে বলা হচ্ছে পিট দা ইয়াঙ্গার। আচ্ছা, তার ব্রিটেনের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। নিম্ন কক্ষ হচ্ছে হাউস অফ কমন্স আর উচ্চ কক্ষ হচ্ছে হাউস অফ লর্ডস। এটা একটু খেয়াল রাখবেন। আইনসভার ভবনের নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার। বর্তমান রাজা তৃতীয় চার্লস। এই তারপরে হচ্ছে ব্রিটেনের অর্থমন্ত্রীর ডাক ভবন 11 নং ডাউনিং স্ট্রিট। 10 নং ডাউনিং স্ট্রিট হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন। তারপর হচ্ছে বাকিংহাম প্যালেস হচ্ছে রাজ পরিবারের রাজভবন। এই জিনিসগুলো একটু দেখে রাখবেন। স্কটল্যান্ড ইয়ার্ড, যারা শার্লক হোমস পড়েছেন তারা হচ্ছে এটা স্কটল্যান্ড ইয়ার্ডের নাম জানেন। এটা হচ্ছে লন্ডনে অবস্থিত মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়, বা এটা হচ্ছে এরা ব্রিটেনের পুলিশ আর কি। তারপর হচ্ছে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লোমি। এরপরে হ্যাঁ, এই যে গ্রেট ব্রিটেন আর ইউকে বা যুক্তরাজ্য, এদের তো পার্থক্যটা কি দেখেন। ইংল্যান্ড কিন্তু পুরোটা একটা দ্বীপ। এর ভিতরে শুধু ব্রিটেন যেটা, সেটা হচ্ছে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড, এটা মিলে হয় হচ্ছে ব্রিটেন। গ্রেট ব্রিটেন হয় হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস মিলে। এবং ইংল্যান্ড যে দ্বীপটা আছে, ইংল্যান্ড দ্বীপটা দেখলে দেখবেন যে এই ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস, এটাই আসলে গ্রেট ব্রিটেন বা মানে ব্রিটিশ দ্বীপ যেটা। আর এর সাথে হচ্ছে পাশে হচ্ছে আয়ারল্যান্ড দ্বীপ। এই আয়ারল্যান্ড দ্বীপের আয়ারল্যান্ড অংশ যেটা আছে, যে উত্তর আয়ারল্যান্ড, সে উত্তর আয়ারল্যান্ড মিলে হয় হচ্ছে ইউনাইটেড কিংডম। তার মানে গ্রেট ব্রিটেনের তিনটা রাষ্ট্র, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং তার সাথে আয়ারল্যান্ড, এই চারটা মিলে হয় হচ্ছে ইউনাইটেড কিংডম। এটাই হচ্ছে এক কথা এখানে বলা আছে, এই জিনিসটা একটু জানবেন। আচ্ছা, এই বিষয়গুলা আর হচ্ছে খুব বেশি কিছু যে লাগবে তা না। এই যে গুরুত্বপূর্ণ বাসভবনগুলো একটু লাগবে, 10 নং ডাউনিং স্ট্রিট, 11 নং বলছি, এই দুটা জানলে হবে। এরপরে আর খুব বেশি কিছু না। এবার যুক্তরাষ্ট্র আয়তনে বিশ্বের চতুর্থ। এর থেকে বড় রাষ্ট্র আছে কে কে দেখেন, রাশিয়া আছে, কানাডা আছে, চায়না আছে। আর পৃথিবীর দীর্ঘতম সীমান্ত হচ্ছে কানাডার সাথে যুক্তরাষ্ট্রের,
প্রায় 8,891। আপনি যদি ম্যাপে, আমরা একটু আগে দেখলাম, দেখবেন যে পুরা এক লাইন বরাবর হচ্ছে কানাডা আর হচ্ছে যুক্তরাষ্ট্রের হচ্ছে সীমান্ত। আর মেক্সিকোর সাথে হচ্ছে বিখ্যাত মানে বিশাল একটা লাইন আছে, এটা হচ্ছে সরনা লাইন। এবং এই লাইনটা হচ্ছে বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বেশি ইলিগাল মাইগ্রেশন হয় হচ্ছে, ইমিগ্রেশন হয়, ইলিগাল মাইগ্রেশনটা হয় হচ্ছে এই লাইন বরাবর, কারণ এই লাইনে হচ্ছে কোনো বেড়া টেরা দেওয়া নেই। আচ্ছা, ব্রিটেনের হচ্ছে বিরুদ্ধে 1776 সালের 4 স্বাধীনতা লাভ করে। এবং তারা কিন্তু কি করে আমাদের মতোই, যুক্তরাষ্ট্র দেখবেন আমাদের মতো হচ্ছে স্বাধীনতা আগে ঘোষণা করে তারপরে যুদ্ধ করে তারপরে হচ্ছে স্বাধীনতা লাভ করেছে। এবং তারা কিন্তু প্রায় 7 বছর এই যুদ্ধ করেছে, এবং 7 বছর পরে যখন ইউনাইটেড কিংডম তারা ভার্সাই চুক্তি করে, তখন হচ্ছে তারা আহ হচ্ছে ব্রিটেনের, সরি, যুক্তরাষ্ট্রের স্বাধীনতাটা মেনে নিয়েছে। এবং তাদের স্বাধীনতা চুক্তির নাম হচ্ছে পিস অফ প্যারিস, যা বা প্রথম ভার্সাই চুক্তি। তো এখানে একটা আছে যে বোস্টন টি পার্টি। বোস্টন টি পার্টি কি দেখেন, 1773 সালে মার্কিনরা শস্যবাহী মার্কিন জাহাজ আটলান্টিকে ডুবিয়ে দেয়। কারণটা কি? তৎকালীন সময়ে ইউরোপীয় মানে ব্রিটিশরা কি করতেছিল, তারা হচ্ছে এই মার্কিনীদের কাছ থেকে হচ্ছে মালামাল নিয়ে যাচ্ছিল। এবং সেখানে দেখা যাচ্ছে যে তারা হচ্ছে সেই পরিমাণে হচ্ছে টাকা পয়সা বা সেভাবে হচ্ছে খুব একটা পরিশোধ করতেছে না। তো তখন থেকে তারা তারা হচ্ছে এই করলো যে না, এখানে হচ্ছে আমরা এরকম ভাবে আমাদের মালামাল নিয়ে যেতে দিব না। তারপরে তারা একসাথে কি করলো, একসাথে তারা একত্রিত হচ্ছে অনেকগুলা জাহাজ হচ্ছে ডুবাই দিল, যে ভাই আমাদের যদি তোরা খাইতে না দিস তাহলে তোদেরকে আমরা এটা নিতে দিব না। তারপরে যুক্তরাজ্যের মোট অঙ্গরাজ্য হচ্ছে 50টা, তো সাহিত্য সাহিত্য অঙ্গরাজ্য হচ্ছে 13টা। এই কারণে হচ্ছে দেখবেন যে ইউএস এর পতাকায় হচ্ছে 13টা দাগ আছে, আর স্টার আছে হচ্ছে 50টা, কারণ 50টা অঙ্গরাজ্য। তো ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা কিনে নেয় 1803 সালে। আলাস্কা কিনে নেয় হচ্ছে রাশিয়ার কাছ থেকে 1867 সালে। আর সর্বশেষ ছিল হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ, যেটা 1959 সালে হচ্ছে যুক্তরাষ্ট্রের হয়। হাওয়াই কিন্তু একসময় হচ্ছে একটা আলাদা রাষ্ট্র ছিল এবং আলাদা রাজতন্ত্র ছিল। কিন্তু একটা পর্যায়ে হচ্ছে আহ ইউনাইটেড ইউএস এর যে কোম্পানিগুলো আছে ওইখানে এতটাই পাওয়ারফুল হয়ে গেছে, তারা হচ্ছে হাওয়াইয়ের রাজাকে বাধ্য করে যে আমেরিকার অধীনে হচ্ছে তার 50তম রাজ্য হিসাবে যোগদান করার জন্য। তারপরে পতাকায় তো আমরা বললাম, আবিষ্কার করেন ইতালিয়ান নাবিক কলম্বাস, যেগুলো আমরা বলেছি। আচ্ছা, নিম্ন কক্ষকে বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এখানে হচ্ছে 435টা আসন। উচ্চ কক্ষ হচ্ছে সিনেট। তো এখানে দেখেন যে ইউকেতে মোট ইলেকটোরাল ভোট আছে 538টা। এই কারণে আপনার যখন প্রেসিডেন্ট হইতে হলে আপনাকে অবশ্যই 270টা ভোট পাইতে হবে। এটা সবসময় খেয়াল রাখবেন। আচ্ছা, এখানে হচ্ছে ক্যাপিটাল হিল, হোয়াইট হাউস, ওভাল অফিস, এই এই পেন্টাগন, এই চারটা সম্পর্কে একটু জানবেন। আর ক্যাম্প ডেভিড চুক্তিটা সম্পর্কে তো আমরা একটু বলছি যে ক্যাম্প ডেভিড চুক্তিটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। আমেরিকান নট জি নিউট্রাল জি, পলিসি। কেউ কিছু বললেন? আচ্ছা, ফেয়ারফ্যাক্স এটা হচ্ছে অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা। আর ম্যাডিসন স্কোয়ার হচ্ছে এটা নিউ ইয়র্কে অবস্থিত, এখানে হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়। এটা একটু খেয়াল রাখবেন। এই 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 জিনিসগুলো একটু জানা গেল। বিখ্যাত বিমান কি কি আছে, যেমন F-35 পঞ্চম প্রজন্মের বিমান, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে কিন্তু বলা হয় সেক্রেটারি অফ স্টেট, আর অর্থমন্ত্রীকে বলা হয় সেক্রেটারি অফ ট্রেজারি। এই দুটা জিনিস একটু খেয়াল রাখবেন, এটা বিশেষ করে আপনাদের আগামীতে ভাইভাতে হচ্ছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে কিছু হচ্ছে অ্যাক্টের কথা বলা আছে, যেমন সোফা, আকসা, ডিসোমিয়া। সোফা হচ্ছে স্টেট অফ দ্য ফোর্স এগ্রিমেন্ট, আকসা হচ্ছে অ্যাকুইজিশন অফ ক্রস সার্ভিং এগ্রিমেন্ট, আর ডিসোমিয়া। এই তিনটা সম্পর্কে একটু বলি। সোফা হচ্ছে আপনাকে যদি এই চুক্তি করেন তাহলে মার্কিন সৈন্যরা যে কোনো সময় আপনার দেশে উইদাউট এনি পারমিট, উইদাউট এনি ভিসা এন্ট্রি করতে পারবে। যেটা পৃথিবীর অনেক দেশে হচ্ছে মার্কিন সৈন্যরা করে, এবং এভাবে করে ওইসব দেশে যায় সামরিক ঘাঁটি অবস্থান করে আছে। বাংলাদেশে অনেকবার বলছে যে সোফা চুক্তির আওতায় আসতে, কিন্তু বাংলাদেশ আসে নাই। আকসা অ্যাকুইজিশন অফ ক্রস সার্ভিং এগ্রিমেন্ট, এটা হচ্ছে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা চুক্তি। মানে আপনি যদি আমার কাছ থেকে সামরিক সহায়তা চান তাহলে আমি আপনাকে যে কোনো সময় সামরিক সহায়তা করব।
আর জিসোমিয়া এটা হচ্ছে যুদ্ধাস্ত্র কেনার ক্ষেত্রে এই চুক্তিটা করা হয়। বাংলাদেশ যেহেতু সোফা এবং আকসা এই দুইটা চুক্তি করে নাই, এই কারণে সে জিসোমিয়া চুক্তিতেও বাংলাদেশ নাই। এই কারণে বাংলাদেশ দেখবেন যে যত অস্ত্র কিনে ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান আর চাইনিজ অস্ত্র, কারণ আমেরিকার কাছ থেকে সে অস্ত্র কিনতে পারে না। আচ্ছা, একটা হচ্ছে আইপিএস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এটা হচ্ছে একটা ভূ রাজনৈতিক কৌশল। এটা হচ্ছে 2019 সালে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নেয়। এটা হচ্ছে পরবর্তী জো জো বাইডেন হচ্ছে এখান থেকে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট বা এফওআইপি স্ট্র্যাটেজি হিসেবে মূল্যায়ন করে। তো এটা একটু দেখে রাখবেন। আর এছাড়া আর তেমন খুব বেশি নাই। এই নোবেল জয়ী প্রেসিডেন্ট কে কে আছে, খুন হওয়া প্রেসিডেন্ট, এগুলো একটু দেখতে পারেন। আর হচ্ছে যুক্তরাষ্ট্র চীনের সাথে হচ্ছে যে বিরোধী যে জোটগুলো আছে, যেমন ইউকে, ইউএস, আইপিইএফ, এগুলা নিয়ে আমরা হয়তো পরে আবার হচ্ছে কথাবার্তা বলবো, যখন যে আঞ্চলিক জোটগুলা নিয়ে কথাবার্তা বলবো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের যে ক্লাসটা আছে এই বিষয়ে। তো আপনাদের হচ্ছে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমরা হয়তো জিজ্ঞাসাটা নিয়ে ক্লাসটা শেষ করতে পারি। আচ্ছা, আপনাদের। হ্যাঁ। একটা বিষয় একটু জানার ছিল। জি। যীশু খ্রিস্ট তো জন্মগ্রহণ করেছিল বেথেলহামে, ফিলিস্তিনে। জি। কিন্তু এই খ্রিস্ট ধর্মটা হচ্ছে কি মূলত প্রসার আর মানে প্রভাব বিস্তার করেছিল হলি রোম সাম্রাজ্য থেকে, মানে যেটা হলি রোমান এম্পায়ার বলে। তো এই হুম। দুইটা জিনিস আমি রিলেট করতে পারি না, এটা কেমনে উনি ছিল এই পাশে মানে যেখানে ফিলিস্তিন থেকে, কিন্তু এই পুরা রোম সাম্রাজ্য খ্রিস্ট ধর্ম যেটা এটা পুরা পৃথিবীব্যাপী বিস্তৃত হলো, এটা কেমনে হলো এই বিষয়টা একটু রিলেট করা যায় না। আচ্ছা, এটা এখন আমি পুরাপুরি আমার মনে নাই। তবে এটা হচ্ছে যে রোমান সম্রাট যে কনস্ট্যান্টিন, তিনি হচ্ছে খ্রিস্ট ধর্মটা হচ্ছে গ্রহণ করেন, এবং তারপরে হচ্ছে ওই তিনি হচ্ছে এটাকে রাজধর্ম হিসাবে হচ্ছে, এবং তখন থেকে হচ্ছে রোমান সাম্রাজ্য হচ্ছে মানে খ্রিস্ট ধর্মের হচ্ছে মূল কেন্দ্রে চলে আসে। যেমন এখানে একটাই ছিল যে মানে কনস্টান্টিন যখন হচ্ছে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন, এটা হচ্ছে কখন, মানে এটা প্রায় হচ্ছে খ্রিস্টের মানে জন্মেরও প্রায় 300 বছরের পরে, এরকম একটা সময়, আমার ঠিক এই মুহূর্তে মনে নাই। তো তখন থেকে হচ্ছে দেখা যাচ্ছে যে খ্রিস্ট ধর্মে হচ্ছে ওই সময়টাই হচ্ছে রোমান এই সাম্রাজ্যের কারণটা কি, রোমান সাম্রাজ্যের যে বিস্তৃতি, সেটার থেকে হচ্ছে দেখা যাচ্ছে রোমান সাম্রাজ্যের আকার এত বড় যে এইখানে যখন একটা রাজধর্ম প্রতিষ্ঠিত হলো, এটা এটা আসলে এইখানে থেকে হচ্ছে প্রচার লাভ করবে, এটা খুব স্বাভাবিক। অন্য জায়গা থেকে তখন আর প্রচার লাভ করার কথা না। এবং পরবর্তী কি হলো, এই রোমান সাম্রাজ্যের ভিতরে হচ্ছে ভ্যাটিকান সিটি বা একটা পবিত্র নগরী সৃষ্টি করা হলো, যেটা হচ্ছে এই খ্রিস্টানদের ধর্মীয় নেতা হিসাবে আবির্ভাব, পোপকে আবির্ভূত করা হলো। এবং চার্চ আস্তে আস্তে হচ্ছে পুরা ইউরোপের কন্ট্রোল নিয়ে নিল। এর মাধ্যমে হচ্ছে এই পুরাটা হচ্ছে প্রসার করে আর কি। তবে আপনি হচ্ছে যেটা জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে যে আপনি এই বেথেলহাম থেকে কিভাবে ধর্মটা হচ্ছে রোমে হ্যাঁ, গেল। কারণ কি প্রথম দিকে রোমানরাই কিন্তু মানে যীশু খ্রিস্টকে সবচেয়ে বিরোধিতা করেছিল, হ্যাঁ, ওনাকে হ্যাঁ, সবচেয়ে বেশি প্রভোগ করতো মানে এই রোম হ্যাঁ, এম্পায়াররা। এই জন্য হ্যাঁ। আর কি কোশ্চেনটা করছিলাম। আচ্ছা, হ্যাঁ, এটা আসলে এই মুহূর্তে আমার মনে নাই। এটা আমি পড়ছি, মানে আমার জানা ছিল, কিন্তু এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। আমি যদি পরবর্তী কোনো ক্লাসে এটা জানা থাকে, তাহলে আমি আপনাকে এটা ওই ওই সময় আমি আপনাকে জানাবো। আচ্ছা, জি, ওকে ওকে। ওকে, সো থ্যাংক ইউ। সবাই আসলে অনেক মনোযোগ দিয়ে পুরোটা ক্লাস করলেন, আমরা অনেক সময় নিয়ে ক্লাসটা করলাম, প্রায় 1.5-2 ঘন্টা ধরে ক্লাসটা চললো। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সময় যেহেতু খুব বেশি নাই, এই কারণে আমরা যা যা পড়াচ্ছি আপনারা যদি এর সাথে সাথে একটু পড়ে ফেলেন, তাহলে আপনারা দেখবেন যে এটা কিন্তু খুব বেশি কিছু না পড়াটা। আমরা আশা করবো যে আপনারা এগুলো পড়বেন, আপনারা এর থেকে উপকৃত হবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই দিয়ে আমরা আমাদের আজকে ক্লাসটা শেষ করছি। শুভরাত্রি।